বাংলাদেশ। আজকে আমাদের সঙ্গে যথারীতি আমাদের অতিথি থাকছেন এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের না সবসময়ের জন্য এই অনুষ্ঠানের মধ্যমণি গুরু ইহতেশাম। আমরা স্বাগত জানাচ্ছি গুরু ইহতেশামকে। আজ শুনি তোমার জীবনের কথা, একদম শুরু থেকেই শুরু করো এবং স্টেপ বাই স্টেপ একদম স্টার্টিং থেকে তোমার কথা শোনার ওয়াদা রাহা। খুব শীঘ্রই আসতেছি, কোনো একদিন আমি নিজে গিয়ে তোমার সাথে দেখা করে বুকটা মিলিয়ে আসবো। যাচ্ছি আজকের রেগুলার অনুষ্ঠানে, যাচ্ছি তোমার গল্পে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জানাই যে আমার সুস্থতার বিনিময়ে হলেও যেন আমার গুরু যেন সুস্থ থাকে, আমাদের মাঝে থাকে। সবার জন্য আমরা দোয়া করি। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আয়োজনে। গুরু জীবনটা তো শুরু থেকেই শেষ, তাহলে ছোট থেকেই মানে জন্মের পর থেকেই শুরু করব নাকি বুঝতে পারতেছি না। একদম 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 ছোটবেলা থেকেই শুনি, বাট স্টেপ বাই স্টেপ শুনি। হঠাৎ করে এক জায়গা থেকে যেন অন্য জায়গায় আমরা জাম্প না করি, স্টেপ বাই স্টেপ যাই। ওকে, আচ্ছা ঠিক আছে গুরু। আসলে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য একটা, সেটা হলো ফার্স্ট আপনি জাস্ট আমার গুরুর সাথে দেখা হবে। জাস্ট আমার যে লিসেনার গুলো এখানে যারা লাইভে আছে, যারা শুনতেছে, যারা ফেস টু ফেস আমাকে দেখতেছে, তাদের জন্য কিছু ইনফরমেশন জাস্ট আমার দ্বারা যেন তারা পায়, তাদের জীবনটা যেন বদলে যায়। জাস্ট আমার কথাগুলো শুনে যেন তারা ফিল করে যে ভালোবাসা, আসলে ভালোবাসা জিনিসটা কি, এটা কি টাকা দিয়ে কিনা যায় নাকি। কিন্তু আহাদকে আমি অনুরোধ করবো, আহাদ প্রথমে যেন শেষের গল্প না বলা, একদম স্টেপ বাই স্টেপ, মানে আগেই যেন সব মানুষ জেনে নাই, প্রথমে যেন জেনে না যায়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেন সমস্ত কথা বলা হয়। ওকে আহাদ? ওকে, ইনশাআল্লাহ। তো আমি যখন গুরু একটা মজার কথা বলি, আমি যখন ক্লাস প্রাইমারি স্কুল শেষ করে আমার এলাকাতে কেজিতে ভর্তি হই, সেখানে থেকেই আসলে গুরু আমি অন্যরকম একটা ছেলে ছিলাম। বাবা মায়ের অনেক আদরের ছিলাম। আমরা দুই ভাই, আমি ছোট, আমার এক বড় ভাই আছে, বোন নেই। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলা মানে দুটাই সামঞ্জস্য নিয়েই আমাদের মানে ফ্যামিলিটা। চাহিদার কোনো অভাব ছিল না, অভাব থাকলেও সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, যে কোনো মূল্যে সে আমাকে এটা পূরণ করত। আমি যখন ক্লাস মানে নার্সারিতে পড়ি, তখন গুরু আপনি কি খেয়াল আছে গুরু, ওই যে কেসিও ঘড়িগুলো যে ছিল, কাটা কাটা নাম্বার ছিল না কিন্তু। তো আমি ঘড়ি হাতে দিছি, কিন্তু আমি ঘড়ির টাইম বলতে পারি না। তার জন্য কি করছি গুরু, ওই যে আপনার হাতের যে ঘড়িটা না, ওইরকম আমারও মন চাইছে যে সবাই ঘড়ি হাতে দেয়। এই খারাপ স্বভাবটা কিন্তু আমারও আছে। আমি এই ঘড়িটা অসুখ বিসুখ আছে শরীরে, তাও গিয়ে পরে নিয়েছি, আবার বিভিন্ন বাহানা এরকম করতে যাতে করে মানুষ আমারও এরকমই। জাস্ট ওইটা তো অনেক আগের কথা, বলতে 2000 আপনার 5-6 দিকের ঘটনা। তো এখন আমি ভয়ে ভয়ে পকেটে হাত দিয়ে রাখি, যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বাবু কয়টা বাজে রে, তখন আমি কি বলবো। তো এরকম করে মানে পকেটে হাত দিয়ে রাখি, মানে হাত বার করতে চাই না। তখন চিন্তা করলাম না, আমাকে তো এটা জানতে হবে, মানে কেউ যদি জিজ্ঞেস করে যে কটা বাজে, তখন আমি কি বলবো। তার জন্য গুরু মানে কি করলাম, মানে নয় ঘড়ি পরবো, নয় ঘড়ি ছাড়বো। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে টাইম টু টাইম বলতে পারি, কোনো সমস্যা নেই। এরকম করে চলতেছে। ক্লাস 2 তে উঠলাম, 2 তে ওঠার পর
মানে ওই যে কথার আগে খুব একটা কথা বলছি না, যে আসলে বিলাসিতা বলতে আমি বোঝাচ্ছি না সেটা কথাটা, যে বিলাসিতা করে আমি আমার জীবনটা পার করছি তা না। মানে আমি মানে চেষ্টা করতাম মানে মানে গেট আপটা যেন আমার অন্যরকম থাকে, মানে সবার চেয়ে আনকমন থাকে। এই সব বিষয়গুলো আমি বেশি মানে ইয়ে করতাম, মানে জীবন চলার পথে সাপোর্ট করতাম। এক পর্যায়ে মানে কি বলবো, গুরু একটা মজার কাহিনী মানে গল্প এখানেও একটা আছে, যে ক্লাসে কিন্তু অনেক মানে এই কি বলবো মানে ছেলে মেয়ে কিন্তু একত্রে থাকে, একত্রে ক্লাস হতো। এখন তো ভাগ ভাগ করা হয়, তখন তো কিন্তু ই করা হতো। তো ওই সময়টাতে যে মানে আমার গেট আপ দেখা মেয়েরা চায় থাকতো, কি ব্যাপার ও এরকম, আমি ইগনোর করতাম, আমি পাত্তা দিতাম না। জাস্ট ওরা শুধু মানে মানে আমার সাথে মেশার জন্য একটু চেষ্টা করতো। এরকম করে চলতেছে চলার পর ক্লাস 2 গেল, 3 গেল, ক্লাস 4 যখন ভর্তি হব তখন গুরু ই করলাম, মানে মায়ের ইচ্ছা ছিল। আমাদের বাসাটা আবার আপনার ঘাটাইল বলতে আমাদের সেনানিবাসটা ঘাটাইল, সেনানিবাস ঘাটাইল থাকার কারণে মানে ওইখানে ভর্তি করাবে, মায় আমাকে এখানে ভর্তি করাবে। তো ভর্তির জন্য ফর্ম তুললাম, ভর্তি হব। তো ভর্তিতে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর রিটার্ন দেওয়া হলো, ভাইভাতে দেওয়া হলো। ওয়েটিং এ আছে। এখন ওয়েটিং এ আছি গুরু, এখন মানে আমাকে নিবে কি নিবে না সেটা নিয়ে মানে কনফিউজ। আর আরেকটা বিষয় গুরু, আমার মায়ের কথা না বললেই হয় না। সেটা আমি কথার ফাঁকে একসময় হয়তো বা শ্রোতারা যারা শুনতেছে, আমি একটা বাস্তব উদাহরণ দিব। সবার মাই সবার কাছে প্রিয়, কিন্তু গড গিফট আমার মাটা মনে হয় জাস্ট অন্যরকম একটা মা, জাস্ট সত্যি গুরু অন্যরকম। এরকম মা জাস্ট আমার মা, যে তার জন্য যে আমি তো বলতেছি গর্ব করে তা না, আসলে ওই নারীটাই মানে ওই মহিলাটাই যেন কিরকম মানে উদারতা, উদাসীনতা, ভালো লাগা, মানে তার ভিতরে মানে আবেগপ্রবণ অন্য একটা মানুষ। এক কথায় ব্যাখ্যার অতীত তোমার কাছে বিষয়টা এরকম। জি, অনেকেই কিন্তু আমাদের মানে এটা আমি বিশ্লেষণ করতে পারবো না, তার ভালোবাসা তার মানে ইয়া করতে পারবো না। আচ্ছা যাই হোক গুরু, ক্লাস পরবর্তী হব, পরীক্ষা দিলাম। ওই যে যেটা বলছিলাম যে ওয়েটিং এ আছে। ক্যান্টনমেন্ট বোর্ড আর পাবলিক, একটা হলো মানে সরকারি আওতায়, আরেকটা হলো বেসরকারি আওতায়। আমি আবার কি করলাম, মানে বোর্ডের ফর্ম তুললাম। বোর্ডের ফর্ম তোলার পরে মানে সিস্টেমটা এরকম, যারা মানে পাবলিকে চান্স না পাবে তারা বোর্ডে অ্যাপ্লাই করবে। তার জন্য আমি ওই যে বোর্ডের সুযোগটা পাইলাম, বোর্ডে রিটেনে পরীক্ষা দিলাম। আল্লাহ কি রহমত গুরু, আমি প্রথম না হই দ্বিতীয় স্থান পাইলাম। এখন আমার মায়ের সুখটা কে দেখে, মনে হয় সে আসমানের চাঁদ হাতে পাইছে যে আমার ছেলে ক্যান্টনমেন্টে পড়ে। আল্লাহ মানে মানে সেটা বোঝানোর মতো গুরু, আসলে আমি কেমন বুঝাবো আমি বুঝতে পারতেছি না। ওই সময়টাতে তো ওই বাইক, মোটরসাইকেল এগুলো কিন্তু অনেক কম ছিল গুরু। বাইসাইকেল গুলা কিন্তু অনেক ব্যয়বহুল ছিল ওই সময়টাতে। তো আমি গুরু মানে আগের সময় বলতে ওই সময়টাতে গুরু এই কথাটা কি জানেন, মনে আছে হয়তো আপনার মনে থাকতে পারে, যে রিক্সায় কিন্তু আমরা দুজনে শেয়ারিং করে উঠি। আমরা তো 7 জন বসতাম, দুজনে করে দুজনে হাফ ভাড়া দিব
মানে উনি যে প্যাসেঞ্জার 2 জন তুলবে, আমি অর্ধেক দিব, উনি অর্ধেক দিবে। আচ্ছা আচ্ছা, শেয়ার করে, হ্যাঁ, সেটাও শেয়ারিং একটা সিস্টেম ছিল। তো 2 টাকা করে ভাড়া ছিল। মানে আমার যে কলেজ, মানে আমার যে বাসা, ওই বাসা থেকে ক্যান্টনমেন্টে যাইতে আপনার 2 টাকা করে ভাড়া। 2 জন গেলে 4 টাকা দিতে হবে, 2 জন মানে 5 টাকা, 4-5 টাকা দিতে হবে। এরকম করে মানে প্রতিদিন মায়া আমাকে 30 টাকা দিত। আর 30 টাকা দিত, আমি ওই 30 টাকা মানে খরচ করে শেষ করতে পারতাম না। যা মন চায় সব খাইতেছি, কিন্তু 30 টাকা শেষ করতে পারি না। খাওয়ার পরেও না গুরু, ওই 5-6 টাকা 10 টাকা এরকম থেকেই যায়। তো এরকম করে চলতেছে। চলার পর এর ভিতরে গুরু একটু পরিবর্তন আসে। পরিবর্তন আসে কেমন? যেমন ওই যে পুরো একটা কথা বলছিলাম না, যে আমার গেট আপের কারণে, আমার চাল চলনের কারণে অনেকে আমাকে মার্ক করে। এই মার্ক করার কারণে জাস্ট এই ফিলটা যখন আমি বুঝি যে না, ও তো আমাকে ই করতেছে, মার্ক করতেছে, তো ওই মেয়েটার প্রতি আমার একটু সিম্পেথি জাগে, ভালো লাগা জাগে, যেটা বলে যে আপনি কি করে বুঝতেন যে আপনাকে কেউ মার্ক করছে? আর চোখে দেখতো, মানে আর চোখে বলতে এটাই যে না, আমাদেরও তো এখন সুযোগ আছে, একটু জেনে নিই ওর কাছ থেকে না, না, আসলে না, যে গুরু- আমাদেরকেও কেউ মার্ক করছে কিনা না, অজান্তে। না, যে গুরু আমি যে একটা কাজ করি নাই, ও বলতেছে বাবু এটা করছে, স্যার কাছে বলে বিচার দিতেছে, আমার মার খাওয়া দিতেছে, এরকম তার মানে তোমার মানে তুমি যারা নোটিস করো সেটা চাইতো বিভিন্ন ভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা বিষয় গুরু। তুমি কিন্তু স্টিল অনেক স্টাইলিস্ট, তোমার গেটআপ, তোমার স্ট্রাকচার অনেক স্টাইলিস্ট। ওকে, তারপর তো এটা যখন বুঝতে পারি গুরু, যে না, মেয়েটা তো দেখি যে এরকম, আমিও এরকম, তো মেয়েটার সাথে এরকম মানে প্রেম বা ভালোবাসা এটা কিন্তু ওরকম পর্যায়ে যাইতেছে না। জাস্ট দেখলে ভাল লাগে, দেখলে ভাল লাগে, ও আমাকে ইগনোর করে, ও দেখলে মুখ বেসকে মারে, আবার হাসে, হাইটা চলে যাইতেছে, আবার পিছনের দিকে তাকায়, এগুলা গুলো আমাকে মানে একটু অন্যরকম ফিল জাগায়। মানে এটা ভালোবাসা কিনা সেটা আমি জানি না। ওই সময়টা কিন্তু আমি ভালোবাসা বলতে যে শব্দ, এটা কিন্তু আমি ফুল মিনিংসটা আসলে সত্যি জানি না। এখন শুধু গুরু আমার দর্শক শ্রোতারা মনে করতে পারে ছেলে কি বলতেছে, এগুলা ভালোবাসা বোঝে না কেন। আসলে ওই বয়সটাতে গুরু আসলে ভালোবাসা কি জিনিস সেটা হয়ে মানে বোঝা যায় না। কোন ক্লাসের ঘটনা এটা? এটা আমি গুরু ক্লাস 5 এর কথা বলতেছি, আচ্ছা, ক্লাস 5। ওকে, তারপর তো মেয়েটার প্রতি এমন একটু আকর্ষণ জাগে। ওই সময় আমি কি করছি গুরু, এটা শুনলে আরো হাসবেন আপনি, গলার চেন, মাও তো ওই যে মায়ের কথা বলছিলাম না গুরু, মায়ে গলার চেন দিছে, গলায় চেন পড়ছি। এখন স্বর্ণকারের দোকানে যে এসে না মানে লকেট বানাইছি। কি লকেট বানাইছি গুরু? ওই মেয়ের নাম দিয়া নাম লিখছি, মেয়েটার যে নাম, ওই নামটা লিখছি। লেখা কোচিং, মানে আমিও যে কোচিং এ পড়ি গুরু, ওই মেয়েটা ওই একই কোচিং এ আসে, আর স্কুলে তো দেখা হয়। আর আমি যখন ওই শার্ট বা টি শার্ট পরি, তখন হয়তো বা চেনটা যখন মানে ইয়ে হয়, তখন হয়তো বা অনেকে দেখে ফেলে, হ্যাঁ লকেট, স্বর্ণের চেন, এই বয়সে স্বর্ণের চেন পরে, আবার লকেটের ভিতরে কে দেখে ফেলছে নাম, এটা তো আমাকে নাম। হ্যাঁ, এইগুলা চলতেছে তলে তলে, কিন্তু আমি তুই যে আচ্ছা, আমাদের তলে তলে আর কি চলতেছে সেগুলো আমরা জানবো। তার আগে ছোট্ট কয়েকটা তথ্য দিয়ে, আপনাদেরকে যখন যা বলা হয়েছে, এই যে রেসপন্সটা করে, এটা আমার অনুপ্রেরণা জায়গা অনেকখানি বাড়িয়ে দেয়। আমি যে মুহূর্তে আপনাদেরকে বলেছিলাম লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সেই মুহূর্তে হয়তো পরিমাণ ছিল লাইকের 200, এখন অলরেডি 1000 প্লাস, অলরেডি কমেন্টস ছিল 200-250, এখন অলরেডি 760 প্লাস, এবং শেয়ার ছিল মাত্র 50, তাই বলেছিলাম অলরেডি 254 প্লাস। সো আমরা যেভাবে যত্ন করে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে আপনাদেরকে ভালোবাসি, ইন রিটার্ন ঠিক সেই পরিমাণ ভালোবাসা আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন, তার জন্য কৃতজ্ঞতা। আপনারা আছেন ঢাকা FM 90.4 এর ফেসবুক এই পেজে। কিছু কমেন্টস করবো নাকি? 90.4 কিছু কমেন্টস যদি জুয়েল কাইন্ডলি, সেটাই বলছিলাম।
কমেন্টস পড়ার সুযোগ থেকে বঞ্চিত করছে আমাদের অতি প্রিয় নওয়াজ শরীফ, পুরো ব্রাশ ফায়ার করছে কমেন্টের। তো আমরা মোটামুটি আহত। শরীর খারাপ, একটু হাসলে বুকে ব্যথা লাগে। ভালোবাসা। জোনাকি তারা, তিনি লিখেছেন আই লাভ ভালোবাসার বাংলাদেশ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে। এই যে বন্ধুরা, আপনারা নিজেদের নামটি বাদ দিয়ে ভালো ছেলে, খারাপ ছেলে, আবেগী ছেলে এই ধরনের নাম লেখেন, খুব কষ্ট পায় গুরু হতে শাম। আগেও জানিয়েছেন আমাদেরকে না, অনেকবার। আসলে কষ্ট পায়। আমি যদি নিজেকে এত ওপেন করে তোমাদের সামনে মেলে ধরতে পারি, এখন যদি বলো যে আপনার রুমটা দেখান, তো আমি চাইলে কিন্তু সবই দেখাই, মানে কোন রকম ফিল্টারিং ছাড়াই দেখাই দেবো। এই যে একটু আগে অ্যাটলিস্ট এই যে নামটা বলবা। জি, তো তারপরে পড়ি, কারণ আপনারা সবাই আমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, জোনাকি তারা, তিনি লিখেছেন যে ঢাকা 90.4 অনেক পাগল ছিলাম, অনেক শুনতাম, ঠিক আমাদের আজকের আহাদের মতোই, যে দীর্ঘদিন ধরে গুরু হিসেবে এবং ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটির সঙ্গে রয়েছে, এই অনুষ্ঠানটাকে ফলো করছে। গুরুকে ভালো লাগে, গুরুর কথা ভালো লাগে। রাসেল সরকার সৌদি আরব থেকে, আরিফ হাওলাদার, অনেক ধন্যবাদ সৌদি আরব থেকে আরিফ হাওলাদার। এরপরে লিখেছেন নদী ময়মনসিং থেকে, হাবিবা তোহা সিলেট থেকে, সিলেট থাকি কইয়াম। আচ্ছা, সিলেটের ভাষায় লিখেছেন। আঞ্চলিক ভাষা আমার খুব পছন্দ, আমরা সবসময় বলি আঞ্চলিক ভাষা এই কথা বলবেন, আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়। জুয়েল, একটা অনুরোধ শুধু, বিদেশের ফোন আমরা আজকে নিব জিডিএস নিয়ে, একটা দুইটা যদি আঞ্চলিক, স্পেশালি চিটাগং বা সিলেট বেল্টের কারণ বা এইসব ভাষাগুলো শুনতে ভালো লাগে, যদি কাউকে কানে পাওয়া যায়, তাদেরকে কন্ডিশন একটাই, তাকে অবশ্যই আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। সো সারা দেশব্যাপী যারা শুনছেন দেশের বাইরে থেকে, আঞ্চলিক ভাষাও কিন্তু আজকে কথা বলার সুযোগ রয়েছে। আসলে প্রিয় মানুষের সঙ্গে আমরা আসলে যে ভাষায় কথা বলি, সে ভাষায় আপনি কথা বলতে পারেন। আমাদেরকে আরো লিখেছেন আমাদের বন্ধু নীরব, লিখেছেন আই লাভ ইউ গুরু। স্বপ্ন জিজ্ঞেস করেছেন গুরু কেমন আছেন, অনেকদিন পর হয়তো বা মাইল আমাদের সঙ্গে জয়েন করেছেন, এবং লাভ ইউ গুরু, গুরুর জন্য এত ইমোজি, গাজীপুর থেকে নিলয়। এরপরে মিরাজ জানতে চেয়েছে গুরুর শারীরিক অবস্থা কি, সিলেট থেকে ঠিক আছে বন্ধু জয়েন করেছেন। আল মামুন রামপুরা থেকে দেখতে পাচ্ছি, দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে জিয়ারুল ইসলাম, এরপরে রাজকুমার সজল, এরপরে মুস্তাফিজ রহমান লাভ ইউ গুরু। বৈশাখী লিখেছেন টাঙ্গাইলের ধনবাড়ির মেয়ে সে। বৈশাখী অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে আজকে টাঙ্গাইলেরই বন্ধু, তাই তো? জি জি জি, টাঙ্গাইল। টাঙ্গাইল। ওকে, জাকির হোসেন অনেকদিন পর গুরুকে দেখেছেন আবার। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই না, অবশ্যই না, আমরা কখনোই চাই না গুরু এরপরে এপিসোডে আমাদের সঙ্গে স্টুডিওতে থাকবেন, এটাই আমাদের চাওয়া ইনশাআল্লাহ। রাশিদ লিখেছেন অনেক দোয়া ভালোবাসা গুরু আপনার জন্য। সুমন আহমেদ লাভ ইউ গুরু। আমার এবং জুয়েলের সব দুইজনের জন্য দোয়া করবেন। জুয়েল কিন্তু চরম অসুস্থ, প্রকাশ করতে চায় না, আমি ছিচকা দিলে মানুষ আর জুয়েল লুকায় লুকায় রাখে। আলহামদুলিল্লাহ, আমি সেদিন দীর্ঘক্ষণ দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোর পথে, আপনারা দোয়া করবেন। জি, অনেক ধন্যবাদ। আইনুল ইসলাম ঢাকা থেকে লিখেছেন লাভ ইউ গুরু। আমাদের বাসায় বেড়াতে আসেন শান্ত, গুরুকে দাওয়াত দিয়েছেন। শান্ত, আমাদেরকে ঠকাবেন না, আমরাও কোথাও অনেকদিন। আমাকে বলা মানে জুয়েল সবাইকে বলা, এই জন্য ওরাই বলে। ঠিক আছে, বলা মানে আমি যে পুরো পঙ্গপালে হাজির হবো মনে হয় বুঝেনি। কারণ আমরা, আপনি যখন আসেন অনুষ্ঠান শেষে, আমরা যে ঘুরে বেড়াই সারা শহর ব্যাপী, সেটাও আমাদের জন্য অনেক স্পেশাল একটা মোমেন্ট, যেটা আজকে প্রিয়াঙ্কা মিস করছে হয়তোবা, আমিও তো মিস করলাম। আগামী এপিসোড থেকে ইনশাল্লাহ আমরা থাকবো। রংপুর থেকে লিখেছেন আমাদের সঙ্গে জয়েন করেছেন শাকিল। কমল চক্রবর্তী লিখেছেন গুরু কেমন আছেন। মিজান মতিঝিল থেকে। প্রিয়া লিখেছেন লাভ ইউ গুরু এবং সঙ্গে একটি লাভ ইমোজি। স্বপ্ন সিলেট থেকে, দুবাই থেকে রায়হান ভুইয়া, এবং দেশের বাইরে থেকে যারা জয়েন করেছেন। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যারা আজকে সরাসরি আমাদের এই লাইভে যুক্ত হতে চান, গুরু ইসলামের সঙ্গে কথা বলতে চান লাইভে স্ট্রিমে, আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে জানান আপনি লাইভে আসতে চান, আমরাই আপনাকে একটা লিংক দিব, সেই লিংকে জয়েন করলে আপনি যুক্ত হতে পারবেন। মাইশারা ইসলাম মুস্কান লিখেছেন আসসালামু আলাইকুম, ঢাকা খেলক্ষেত থেকে শুনছি। কি চমৎকার নাম, মুস্কান। মেহেদি লাবিব লিখেছেন ওয়াচিং, ওকে, কিপ ওয়াচিং। নিটু আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শাহাদাত বিন শহীদুল্লাহ স্বাগত জানিয়েছে গুরুকে। রাজশাহী থেকে মাহফুজ। আফসানা আক্তার মিমি, আচ্ছা লিখেছেন আফসানা আক্তার মিমিগুলো কেমন আছে? ওকে, মিমিগুলো তো সবাই ভালোই আছে, আশা করা যায়।
আর এদিকে গুরুর জন্য ভালোবাসা ভালোবাসা বর্ষণ চারিদিক থেকে। একজন লিখেছেন 17 সাল থেকে এই প্রোগ্রামটি সঙ্গে রয়েছে, আজই প্রথম কমেন্ট করলাম। গুরু এই যে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু হুট করে এত বছর পর অনেকেই জয়েন করে, কেমন লাগে বলুন তো? আমাদের একটু ব্যর্থতা জুয়েল। হ্যাঁ, আমি বিভিন্ন পেজেও পোস্ট দিয়ে দেখেছি, অনেকেই জানে না যে আমরা আবার প্রোগ্রাম শুরু করেছি। আমাদের এই প্রোগ্রামের ব্র্যান্ডিংটা এজন্যই বলি যে বেশি বেশি করে শেয়ার করতে। অনেকে কিন্তু খুঁজতেছে, এখনো খুঁজে, কিন্তু ওরা হয়তো এখনো জানেই না যে আমরা প্রোগ্রাম কন্টিনিউ করতেছি। এরকম সংখ্যা কিন্তু অনেক জুয়েল। এটা আমাদের দায়িত্ব যে আমাদের এই জিনিসটা, প্রোগ্রামের ব্র্যান্ডিংটা একটু বেশি বেশি করে করা। জি অবশ্যই, ফেসবুক, বিশেষ করে সোশ্যাল মিডিয়াম এত বেশি ফ্লাডেড যে আমরা আমাদের ভালো কমিউনিকেশন গুলো মানুষের কাছে অনেক সময় পৌঁছাতে পারি না। সো প্লিজ বেশি বেশি করে পোস্ট গুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আমাদের ভালোবাসার এই মহাকাব্যিক সম্মেলন আবার শুরু হয়েছে। এবং প্রতি বৃহস্পতিবার ঢাকা FM 90.4 তাসনুভা তোহা। গুরু আমার কমেন্ট পড়েন না কেন? গুরু সবার কমেন্ট পড়তে চান, কিন্তু আসলে গল্পটা আমরা শুনি। আজকে আমি একটু দায়িত্ব নিয়েছি, পড়ে ফেললাম আপনার কমেন্ট। এবং গুরু যেটা বলছিলেন, যেহেতু এই অনুষ্ঠানের টিম মেম্বার আমরা কয়েকজন, কিন্তু আদতে এই অনুষ্ঠানের টিম মেম্বার কিন্তু আপনারা যারা রয়েছেন, তো সবারই কিন্তু দায়িত্ব থাকবে এবং অনুরোধও থাকবে, সবাই নিজ ওয়ালে আমাদের পোস্টগুলি শেয়ার করবেন, এই অনুষ্ঠানের লাইভটি শেয়ার করবেন। আমরা প্রত্যেকটি এপিসোডে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অডিও ভার্সন, এবং একটি চ্যানেলে ভিডিও ভার্সন আপনি দেখতে পান। সো সেগুলো শেয়ার করেন আপনার ওয়ালে, যদি মনে করেন এই অনুষ্ঠানটাকে ভালোবেসে থাকেন গুরু তেশামকে, এবং ভালোবেসে থাকেন ঢাকা FM 90.4 কে। এবং দেশের বাইরে গুরু তেশাম একটা ফ্যান ক্লাব রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমাদের নওয়াজ সেটা বোধহয় মেনটেন করছে। নওয়াজ দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে, শুধু ভালোবাসা বাংলাদেশে কমেন্ট করে বলে এই কথা বলছি না, ঢাকা FM এ দীর্ঘদিন ধরে। আমি সকালে শো করেছি, আমি নওয়াজকে পেয়েছি, দুপুরে শো করেছি, নওয়াজকে পেয়েছি, আমি না, আমাদের অন্যান্য আর্যরাও পেয়েছি। নওয়াজকে একবার নিস আজকে, যদি ট্রাই করে নওয়াজকে নেব, এবং আমি কথা দিয়েছি সুমনকে নেব, আমাদের আরো খুব। সুমনকে নিস, আমি এটা বলতে, কারণ সুমন একটু অসুস্থ, আমাদেরকে জানিয়েছে, ইটালি থেকে, রাইট, ইটালি থেকে সুমন। ওই তো, হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম তোকে কথাটা। আচ্ছা, আমরা বোধহয় সুমনকে পেয়েই গেছি, আমরা একটু সুমনকে চান্সে নিয়ে নিই। আচ্ছা, ছোট্ট করে আহাদ একটু পারমিশন দাও, একটু জাস্ট সুমনের সাথে কথা বলেই আমরা আবার চলে আসছি তোমার গল্প। একটু পারমিশন চাচ্ছি সবার কাছে। সুমন, আসসালামু আলাইকুম। কেমন আছিস এখন? তো সাউন্ডটা একটু, অডিওটা একটু কাছে আয়। হ্যাঁ সুমন, ভালো আছিস এখন? সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, অতটা ভালো নেই। বুকে ব্যথা আছে এবং প্রচন্ড পরিমাণ নার্ভাস, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না সাহায্য ছাড়া। এই মাঝামাঝি অবস্থাতে আছি এবং শারীরিক কন্ডিশন 50-50 আর কি। তো আজকে কয়দিন হলো? আজকে আমি 17 তারিখ থেকে হচ্ছে রেজাল্ট পেয়েছি আমি, আজকে বোধহয় 9 দিন। এখন পর্যন্ত শরীরের স্বাভাবিকতা আসেনি, তাই তো? না, এখনো পুরোপুরি আসেনি। এখন থাকতেছিস কোথায়? আমি একবার দেখলাম হসপিটালে তুই অ্যাডমিটেড, কোভিড যখন টেস্টেড পজিটিভ হয় তখন মনে হয় না? এখন কোথায় আছিস? এখন কোথায়? আইসিইউ তে ছিলাম গুরু, ওখান থেকে আইসিইউ তে ছিলি? এখন বাসাতে আছি, বাসায়। জি জি। কেন সুমন, আর কি অন্য কোনো প্রবলেম আছে? কেন এই তোর যা বয়স এবং অমিক্রন এখন তো খুব বেশি ক্ষতিকারক হচ্ছে না বলেই আমরা শুনতেছি, তারপরও এত এত খারাপ অবস্থা হয়ে গেল কেন? ডাক্তাররা কি বলছে? অ্যাকচুয়ালি এরা খুবই অ্যাডভান্স স্টেজ, সো ওরা হচ্ছে ধারণা করেছিল যে কোনো প্রবলেম হতে পারে, এই জন্য পুরো একদিন আইসিইউ তে রাখছিল এবং বারবার একটু পর পর এসে জিজ্ঞাসা করতেছিল কোনো প্রবলেম হচ্ছে কিনা।
শ্বাসকষ্ট হচ্ছে কিনা এটা জানতে চাইছিল বারবার, এবং কিন্তু রোমে এখন কিছু নাকি? রেডি রাখছিল যে যদি শ্বাসের কোনো প্রবলেম হয় তাহলে গুরু আমি এখন এই মুহূর্তে বের হয়েছি, আমার ভাইয়ের কাছে আছি, হচ্ছে আজকে আবার কোভিড টেস্ট করানোর জন্য বের হয়েছি আর কি। তো এখন কোথায় তুই? ভাইয়ের কাজ বাসা শেষ করে কোথায়? আমাকে রোমেই? নিয়ে যাবে। রোমে মানে তোর বাসার আশপাশেই তো নাকি? জি জি ওকে। জি। অক্সিজেন লেভেল কেমন থাকতেছে এখন? গুরু এটা ঠিক আছে ইনশাল্লাহ, এটার কোনো এখন প্রবলেম ঠিক আছে? শরীরের অনেক যত্ন নে, তুই আমাদের লোক, আমাদের বড় ভালোবাসার মানুষ তুই। আমরা সবাই দোয়া করি তোর জন্য সুমন। হ্যাঁ, শরীরের যত্ন নে, ভালো থাক, মন খারাপ করবি না। সবার কাছে দোয়া চাই যেন। অবশ্যই আমরা সবাই দোয়া করি। বাবা মা ভাই বোন বাংলাদেশ থেকে অনেক দূরে, তুই এই প্রবাস জীবনে নিজের কষ্ট নিজেকে সামাল দিতে হয়। এত কষ্ট করে প্রবাসী আপনার ভাইয়েরা আমার। পাশে আছে, হ্যাঁ, আমার অনেক পাশে আছি, আছে, বা- আমরা সবাই পাশে আছি। মনের দিক থেকে তুই যে কথা বলছিলি শুরুতে, একেবারেই ভেঙে পড়বি না, আমরা অবশ্যই তোর পাশে আছি, খুব শক্তভাবে তোর পাশে আছি। প্রবাস জীবনের একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, অমিক্রন যেভাবে ছেয়ে ফেলেছে গোটা বিশ্বকে, স্পেশালি প্রবাস জীবনে রেমিটেন্স যোদ্ধারা তাদের পরিবারকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য যেভাবে পরিশ্রম করে চলেছে, বিনিময়ে কি পরিমাণ কষ্ট তাদেরকে করতে হয়। নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের অসুখ, নিজের ব্যথা নিজেকেই সামাল দিতে হয়। অনেক ভালোবাসা আমার সুমনের জন্য, অনেক ভালোবাসা প্রবাসে থাকা সমস্ত ভাই এবং বোনদের জন্য। সুমন ভালো থাকিস, নিজের যত্ন নিস, আর মাথায় রাখিস পৃথিবীর কর্নারে এতেশাম নামের এক পাগল আছে, তোকে পাগলের মতো ভালোবাসে। এরকম অনেকেই আছে তোকে ভালোবাসে। বিদায় নিচ্ছে আজকে, ভালো থাকিস, অনেক দোয়া থাকলো তোর জন্য। সুমন, আমরা ভালো থাকবেন। হ্যাঁ, আমরা আরো অনেক বন্ধুদেরকে লিংক পাঠিয়েছি, ইনফ্যাক্ট আমরা হ্যাঁ পর্যায়ক্রমে তাহলে নিতে পারবো, তাই তো? আমরা গল্পে ফিরে যেতে চাই। আর যাদেরকে লিংক পাঠিয়েছি দয়া করে জয়েন করুন। যারা লিংক পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, আর একবার বলছি 01841904904, এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে একটা নক দিন, আপনি লাইভে আসতে চান। আমি একটা আপনাকে লিংক দিয়ে দিব স্ট্রিমিয়ার্ডের, সেই লিংকে ক্লিক করলে আপনি সুমনের মতো করে, যেমন করে ইতালি থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে, গুরুর সঙ্গে কথা বলেছে, আপনিও চাইলে গল্প করতে পারেন, কথা বলতে পারেন। সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি আমাদের নিয়মিত গল্পে। থ্যাংক ইউ জুয়েল। এবং আমরা সরাসরি সরি একটু সময় নিয়েছি, না, কারণ কোনো দেশের সমস্যা অবস্থা নেই। ভালো নাই, দেশের মানুষ ভালো নাই, গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা ভালো নাই, বাঙালিরা ভালো নাই। অমিক্রন এমন ভাবে ছেয়ে ফেলেছে কোভিড, যেটা আমাদের জীবন, আমাদের নাবিশ্বাস অবস্থা। আল্লাহর কাছে প্রার্থনা এইসব পরিস্থিতি থেকে আমরা যেন খুব সহজেই পরিত্রাণ পাই। যে কারণে হয়তো আমাদের গল্পও চলবে, কে কেমন আছে কোথায়, সবই তো একটা বিশাল কমিউনিটি ভালোবাসার বাংলাদেশকে ঘিরে, তাদের সাথে আমরা খোঁজ খবর নিব, কথা বলবো। যাচ্ছি সরাসরি তোমার গল্পে। তুমি বলছিলে যে লকেটে তোমার নাম লেখা দেখে বাড়িতে বলছে এগুলো শুরু হচ্ছে তাহলে তলে তলে, আর আমি বলেছিলাম তলে তলে আর কি হচ্ছে, তাই তো? এই জায়গাতেই তো হ্যাঁ, শেষ গুরু, করেছে। ওখানেই। শুনি আর তলে তলে কি হচ্ছে, তো এবং স্টোরিটা একটু তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে নিব ইনশাল্লাহ গুরু। তো আমার যে ক্লাসমেট গুলো ছিল, ওরা বলতেছে যে তলে তলে এরকম এই সেই পছন্দ। তো ক্যান্টনমেন্টের একটা সিস্টেম, জাস্ট ওদের আবার পোস্টিং হলে কিন্তু চলে যায়, ফ্যামিলি সহ চলে যায়, তো এক সময় দেখা গেল যে মেয়েটা চলে গেছে ফ্যামিলির সঙ্গে। আর যেহেতু মেয়েটার সাথে আমার এরকম কোন সম্পর্ক, ভালো লাগা, শুধু ভালো লাগা, এই দুষ্টাম ফেজলামি ওরা দেখলে ভালো লাগে, কেমন জানি একটু অনুভূতি জাগে, একটু ঝগড়া করি, এই করি সেই করি, এইসব থেকে আস্তে আস্তে একসময় ও চলে যায়, মানে সেনানিবাস থেকে চলে যাওয়ার পরে আমিও আমার জীবনটাও চলতেছে মোটামুটি। এর ভিতরে পরীক্ষা আসলো, টেস্ট পরীক্ষা দিব। টেস্ট পরীক্ষার আগে গুরু মানে পড়াশোনাটা বলতে একটু ড্যাম ছিল, ওই যে একটু উদাসীনতার মতো ঘোরাফেরা করা নেই, মানে তারপরেও গুরু চেষ্টা করছি, মানে কিন্তু মিস্টেক বশত আমি করতে পারি না গুরু, ফর্ম ফিল আপ করতে পারি না। মানে ফর্ম ফিল আপ না করার কারণে জাস্ট আর মানে অন্য একজন এক ভাই, বড় ভাই আমাকে বলে যে তুমি অন্য কোনো জায়গায় একটা করে রাখো।
অ্যাপ্লাই করে রাখো, ওইখান থেকে রেজিস্ট্রেশন করলে হয়তো তুমি পরীক্ষা দিতে পারবে। তো এটা যেরকম বলে, তো সেই মতোকে আমি একটা কাজ করি। তো অন্য জায়গায় যেয়ে আমি একটা করি, মানে ফর্ম ফিল আপ করি। এখন এসএসসি পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষা আসতেছে। এসএসসির আগে গুরু ও কিন্তু আমার লাইফে আসছে। এসএসসির আগে যখন আমি ক্লাস 9-এ 8 শেষ করে 9-এ মানে পা রাখবো তখন। আর সময়টা ছিল এরকম, ও তখন ক্লাস 4 মেবি 5 হবে, 5-এ পড়ে। ওকে, 5-এ পড়ে। মানে আমাদের বাসাটা ছিল গুরু মানে মেইন রাস্তার সাথে একদম, আর সাইডেই ছিল ওর বাবার পোল্ট্রি ফিডের দোকান। লেয়ারের করতো তো, বাবা ছিল চেয়ারম্যান ছিল, ওর পাশাপাশি বিজনেস ছিল পোল্ট্রি লেয়ারের, ওই খাবার বিক্রেতা। তো গুরু ওই বাসার সাইটেই বলতে পাশাপাশি দোকানটাও, আর আমার বাসার পাশাপাশি দেখি যে গাড়ির ভিতরে একটা মেয়ে বসা পিছনের সাইডে, পিছনের সাইডে বসা, দেখতে অনেক সুন্দর, চুলগুলো বব কাটিং, মানে এই স্টাইলের গুরু, মানে অনেক সিল্কি লাগতেছে চুলগুলা, মানে মেয়েটা অনেক ফর্সা। তো ওই যে গুরু, ওই যে বললাম না যে আগে বুঝলাম না ওই মেয়েটার কথা, যে এরকম করে যাওয়ার পথে উল্টার দিকে চায়, ইমোশনাল করে ফেলে, যে ওই যে চাইছে কাম হয়ে গেছে এরকম এরকম। তো ওই মেয়েটাও সেম, মানে গাড়ি যতটুকু সময় আমার চোখের আড়াল না হয় ওই পর্যন্ত পিছন দিকে তাকায় হয়ে যাচ্ছে, তাকায় অ্যাটিটিউড কমন পড়ছে তোমার, অ্যাটিটিউড কমন পড়ছে, একই রকম অ্যাটিটিউড। হ্যাঁ। গুরু, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে লাইভে MMH কবির যুক্ত হয়েছেন, একটু তাকে যদি সময় দিতেন। আর একটু সময় নেই, কারণ আসলে দেশ বিদেশে যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, একটু খোঁজ খবর নেই আমার। হ্যাঁ গুরু, এটা অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব বলতে, অবশ্যই গুরু। ওকে, কবির আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কবির কোত্থেকে বলছেন? আমি কুয়েত থেকে বলছি। কুয়েত থেকে। একটু বলেন আপনার কথা। আমরা অনেক খুশি যে আপনাকে আমরা স্ট্রিমের ডে পেয়েছি, আপনার সাথে কথা বলছি, এবং ভালোবাসার বাংলাদেশের সাথে অনেক এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড যে আমি আপনাকে অনেকদিন পরে লাইনে পাইছি। আমি অনেক চেষ্টা করি, বাট আমি বলার ভাষায় হারিয়ে ফেলতেছি, কি বলবো। অনেক আগে আপনার সাথে একবার কথা বলছি 2012 সালে, আমি 11 সাল থেকে আপনাকে শুনি। 2011 সাল থেকে আপনাকে শুনি। তো অনেক দিনের সম্পর্ক কিন্তু কবির, আমাদের দুই ভাইয়ের সম্পর্ক প্রায় 10 বছরের উপরে। যে ভালোবাসা সারা জীবন এমন থাকে। গুরু, আপনি যখন রেডিও আমার ভালোবাসার বাংলাদেশে রেডিও আমার অনুষ্ঠান ছিলেন, মেঘলা টুটুন ছিল, তখন থেকে আমি আপনাকে শুনি। তারপরে 2013 সালে আপনি ঢাকা FM আসছেন, তারপরে ক্যাপিটালে গেছেন। আমি সব অনুষ্ঠান আপনাকে ফলো করি, শুনি সব সময়, বাট মেসেজ করি অনেক সময় ধরেন না। দেশে দেখতে একবার আমি কথা বলছিলাম আপনার সাথে 2012-তে। বুঝতে পারছি। আমার পরিবারের লোক তো এত ডিটেলসে আমার সম্বন্ধে বলতে পারবে না কবির যেভাবে বলছে। অনেক কৃতজ্ঞতা কবির, অসম্ভব ভালোবাসা মানুষ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার দেশের আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি জানেন আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর। ওকে, আপনি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি। আমার ফেসবুকের টাইমলাইনে আমি ভালোবাসার মানুষের, আমার আল্লাহ রাসূল তার মা হওয়ার পরে আপনার নাম দিয়ে নম্বর আপনি আছেন ভালোবাসার মানুষের ভিতরে। প্রতিদান কিছু বলার। 2011 সালে যখন গুরু 2011 সালে যখন স্মার্টফোন ছিল না, তো তখন আমি আপনি টিভিতে একটা অনুষ্ঠান করতাম, লাভ লাউঞ্জ। ওইখান থেকে আমি মোবাইলে একটা ছবি তুলি, আপনার নম্বরে আমার আপনার ছবিটা দিয়ে দিছি। তখন আপনার খেয়াল আছে নাকি 2012-তে মনে টিভিতে লাভ লাউঞ্জ? হ্যাঁ, টানা 2-3 বছর আমি লাভ লাউঞ্জ করতাম। আমার সাথে কো অ্যাঙ্কার ছিল নুসরাত ফারিয়া, এখন নাই কাজে, এবং তারও মোটামুটি প্রথম দিককার প্রোগ্রাম তখন।
আমরা দুইজন একসাথে হোস্ট করতাম এই প্রোগ্রামটা। একদম ঠিক বলেছে কবি, আমার সবকিছু ডিটেল তখন আমি চৌথা তোমার কাছে আছে। এত খবর আমার বাড়ির লোকজনও জানে না, বা হয়তো এত মনে করে বলতে পারবে না যতটা মনে আমিও করে অবাক আমাকে হচ্ছিলাম, যত্ন করে তুমি ভালো। আমিও অবাক হচ্ছিলাম, এত ডিটেইল, এবং টাইম লাইনটা কিভাবে। টাইমে কিন্তু কথা তুমি তবে কবির, সময়গুলো উল্লেখ করতেছে জুয়েল। কবির আপনাকে বলবো যে অন্য বন্ধুদেরও আমাদের সুযোগ দেওয়া উচিত। কবির আপনাকে ধন্যবাদ, আশা করি এরপরে আপনার সঙ্গে আবার কথা হবে। আমাদের লাইনে অনেক বন্ধু অপেক্ষা রয়েছে। বলছে এই কথাটা শুনে নি শুধু জুয়েল। একটা ইনফরমেশন দিতে চাই, Please. একটা ইনফরমেশন দিতে চাই। আমি তো গ্রামে থাকতাম তখন লক্ষ্মীপুরে, তো আমাদের এখানে নেটওয়ার্ক আসছে না রেডি। তখন আমি ইন্টারনেটের মতো আমার ঘরের সাথে একটা সুপারি গাছ ছিল বড়, ওইটা থেকে একটা ইন্টারনেটের মতো লাইন করে আমি আপনার অনুষ্ঠানটা শুনতাম। Wow. সবাই আমাকে নিয়ে ঠাট্টা করতো যে তুই কি শুনে এগুলো রাজ। অনেক মাঝে মাঝে আমার আম্মু আর আব্বু আমাকে বকা দিত যে কি শুনি এগুলো, এত রাত জাগি, এত 2টা-3টা পর্যন্ত। আমি যদি তোমার বড় ভাই হতাম আমিও হয়তো বকা দিতাম, কিন্তু মানুষকে কেমনে বুঝায় এ প্রেমের কোনো ব্যাখ্যা চলে না। ছেলে মেয়ে তো প্রেম হয়, ছেলে ছেলে যখন এরকম বন্ধুত্বের প্রেম হয়, ইশকের সম্পর্ক হয়, সবকিছু সম্পর্ক আর ভালোবাসা ম্লান হয়ে যায়, যেখানে দেনা পাওনার কোনো ব্যাপার আমি নাই, আপনাকে চাওয়া অনেক পাওয়ার কোনো ভালোবাসি, ব্যাপার নাই। দোয়া করবেন আমার জন্য। অনেক দোয়া থাকলো বাপজান, এত এত ডিটেলে এত যত্ন করে দিনের পর দিন আমাকে ফলো করেছে, এবং যেভাবে বললে আই এম রিয়েলি রিয়েলি ইমপ্রেসড কবি। অনেক তুষার। ভালোবাসা। তুষার, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, ভালোবাসার এই মহাকাব্যিক শো। কোত্থেকে বলছেন তুষার? আসসালামু আলাইকুম গুরু, ওয়ালাইকুম আমি আসসালাম। তুষার বলছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। তুষার, ময়মনসিংহ থেকে বলছিলাম। যদিও ময়মনসিংহ এর কথা আমি হয়তো ওইভাবে ধরতে পারবো না, বাট কন্ডিশন ছিল যে দেশে যে ফোন দিবে তাকে আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। না গুরু, আসলে আমার জন্মস্থান কিশোরগঞ্জে, আর আমি এমনি ময়মনসিংহ থাকি প্রায় 12 বছর যাবত। তো আমি আমার যে আঞ্চলিক ভাষা ওইটা আমি একটু ব্যবহার করে কথা বলতে চাই আপনার সাথে। যেরকম আমার কিশোরগঞ্জে কিন্তু আপনার বেশি প্রচলিত যে ভাষাটা সেটা হচ্ছে আপনার কেরে কিতা কে লাগিয়া। যান, বলতে যান। থাকো, আমি হয়তো ইন ডিটেইল এইভাবে বলতে পারবো না, প্লিজ বলতে থাকো। আসলে গুরু, আপনি যে সরাসরি আপনার সাথে এভাবে কথা বলতে পারবো এটা আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না। যে আমি আসলে এখন যে আপনার সাথে কথা বলতেছি আমি খুবই কি বলবো এটা ভাষায় বলতে পারতেছি না আর কি। তুষার, আমি জুয়েল একটা জিনিস খেয়াল করেছিস, জি। যতকাল আমরা ভিডিও স্ট্রিমিং এ কমিউনিকেট করি বা ফোন কল নিই, এই যে টোনটা, এই টোনটা কিন্তু কমন, এটা খেয়াল করেছিস? হ্যাঁ, অবশ্যই। এই টোন বলতে বুঝাচ্ছি যে এই টোন এবং এই স্টেটমেন্ট প্যাটার্নটা কিন্তু 100% কমন। যে গুরু আমি কথা বলতে পারছি, গুরু এই প্রোগ্রামের সাথে আমি যুক্ত হতে পারছি, কোনোদিনই চিন্তাও করতে পারিনি। এবং এই আবেগ এবং এই এক্সপ্রেশনটা কমন। আমার ভয় হয় কোথায় জুয়েল জানিস? যে আমি শুধু তো না, এটা প্রোগ্রামটা তো পুরো টিমের ব্যাপার, যে একই টোনে, একই ভাবে, একই রকমের হৃদয়ের অবস্থা থেকে সবাই অ্যাড্রেস করতেছে একটা প্রোগ্রামের ক্যারেক্টারকে। জি। আমার সম্বন্ধে যদি খারাপ কিছু জানে এরা কখনো, আমার আত্মহত্যা থাকবে না। আমি কি জানাবো আজকে গুরু, দু একটা? আমি আপনার এই প্রোগ্রামটা দেখি আপনার 2014 থেকে আমি আপনার প্রোগ্রামটা নিয়মিতই দেখি আর কি। তোমাদের এই ভালোবাসা আমাকে ভালো থাকতে বাধ্য করেছে জানো। মাঝে মাঝে আমিও তো কি বলবো, পুরুষ তো অনেকটা ইনসান প্রজাতির প্রাণী। এবং গুরু এত বেশি ওপেন হয়ে যেতে চায়। ইনফ্যাক্ট আজকে আমাকে বলেছে তুই ক্রাচ নেই কেন তোর পেছনে, এবং তোর পায়ে ব্যান্ডেজ করা, এটা সবাইকে দেখাবে। মানে সে এত বেশি ওপেন হয়ে যেতে চায়, এখানে আমার খুব ভয় হয়। তো উনি এতটাই উদার এবং এতটাই স্বচ্ছ, ক্রিস্টাল, ওনাকে পড়া যায়। এটা ঠিক আছে, এটা কিন্তু ধর এমন কোন মানুষ নাই যার কোনো দোষ নাই। তাই বলছি যে 15-16 বছরে কেমন কোনো কিছু আসেনি, আল্লাহ না করুক। এই মানুষগুলো যারা এই একই টোনে, একই ভাবে, একই রোলে মানুষে এভাবে কথা বলে, তারা যদি কিছু শুনে কখনো বা জানে কখনো, জান দেওয়া থাকবে না। হ্যাঁ তুষার। গুরু, আমি একটা কথা বলতে চাই লাস্ট, সেটা হচ্ছে আমি যেহেতু আপনার এই ভালোবাসার একটা বন্ধনে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারতেছি, এখানে আমি আমার ভালোবাসার নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো Please, তুষার। আমি গুরু মিম নামে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি বস। আর Okay.
আমার কথাটা যেন সে একটু শুনতে চায়, এবং আমার এই উদ্দেশ্যে গুরু আপনি যদি কিছু বলতেন আর কি, খুব কৃতজ্ঞতা। এখন তার আগে কন্ডিশন হচ্ছে তুষার, যে কথা তুমি বলছো ওর প্রতি ভালোবাসা চাপিয়ে দেওয়া বা ভালোবাসার জন্য ও কি তিতি বিরক্ত হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো খেয়াল করেছে তো? সেরকম কোনো অন্যায় বা দোষ তো করনি, করেছো কি? জি না না না, কোনো দোষ, কোনো অন্যায় এমন কিছু করনি, রাইট? সেও কি জি। তোমাকে ভালোবাসে নাকি এখন পর্যন্ত একটা? হ্যাঁ ভালোবাসেন। না তাহলে সেও ভালোবাসে। তাহলে জিনিসটা সামনের দিকে কেন প্রসিড হচ্ছে না? সমস্যাটা কোথায়? এরকম কিছু ব্যাপার আছে কি? না এরকম কিছু ব্যাপার বলতে গুরু, এখানে ওর এক্সাম চলতেছে তো এই জন্য আর কি অগ্রসর হচ্ছে না আর কি। ওকে Okay, ঠিক আছে। আমি একটু time দিচ্ছি। ওকে, ঠিক আছে। আমি খুবই খুশি হলাম শেষ কথাটা শুনে, যে আমরা দুজনকে কখন স্পেস দিতে হবে জানি, যাতে করে আমাদের ক্যারিয়ারের উপর ইম্প্যাক্ট না পড়ে, আমাদের দুইজনের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়ে যায়। তুষার, আমি এবার তাহলে আশাবাদী। তোমার ভালোবাসার মানুষ মিমকে আমি তোমার পক্ষ থেকে জানান দিচ্ছি যে মিম, আমাকে ভালোবাসে যে ছেলেটি, আমার প্রোগ্রামের সাথে কানেক্টেড যে ছেলেটি, এ তো অটোমেটিক মহব্বতের বাঁধনে আমি বাধা পড়ে গেছি। তার হয়ে বলছি যে প্লিজ তুমি তোমার ভালোবাসার মানুষকে কখনোই হাতছাড়া করো না, এবং তোমরা পবিত্রতম একটা সম্পর্কের দিকে আস্তে আস্তে এগিয়ে যাও। পরীক্ষা শেষ হোক, নিজেরা সফল হও, এবং বৈবাহিক সম্পর্ক, যেটা আমি আলটিমেট ডেস্টিনেশন, সেখানে দুইজন একসাথে ভালোবেসে থাকো জীবনের শেষ মুহূর্তকাল পর্যন্ত। দুজনের হাত ছেড়ো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি শেষ মুহূর্তেও যেন দুজনের কাছাকাছি যখন থাকবে, ফোকলা দাঁতে কথা বলবে কিশোরগঞ্জের ল্যাঙ্গুয়েজে, তখনও যেন বলবে আর একটা দিন আর একটা মুহূর্ত যদি একসাথে কেটে কাটায় যেতে পারতাম। এমনই মহব্বতের লাভ ইউ গুরু, লাভ ইউ গুরু, লাভ ইউ। লাভ ইউ ডিয়ার তুষার, কি লাকি আপনি। যাই হোক তুষার, আপনাকে ধন্যবাদ। Thank you so আমাদের much. সঙ্গে যুক্ত হয়েছে সৌরভ, আমরা ওর সঙ্গে একটু কথা বলবো। সৌরভ, সৌরভ, আসসালামু আলাইকুম। সৌরভ শুনতে পাচ্ছেন? সৌরভ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম গুরু আসসালাম। আমি সৌরভ বলছিলাম। কি হলো? হ্যাঁ সৌরভ, স্বাগত জি, জানাচ্ছি গুরু, আমি ভালোবাসার বাংলাদেশে। একদম পারফেক্ট, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমাকে শুনতে পাচ্ছেন গুরু আপনি? একদম পারফেক্ট শুনতে পাচ্ছি, পারফেক্ট। শুনি আপনার জীবনের কথা, কোথায় থেকে বলতেছেন, আপনার ছোট্ট করে একটু পরিচয়টা দেন। আমরা আহাদকে একটু কষ্ট দিচ্ছি, আটকায় রাখছি গল্পের মাঝখানে, কিন্তু কমিক্রনের সময় বাংলাদেশ এবং দেশের বাইরে অনেকেই কষ্টে আছে। আপনার কথা বলছি। গুরু আমি জি গুরু, আমার নাম হচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। গুরু, আমার নাম হচ্ছে সৌরভ। আমি খিলোর থেকে কথা বলছিলাম। আর Okay. আমি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছি। ভেরি গুড। আর আর আমি কি বলবো গুরু, আমি আপনার অনেক আমি কি বলবো, আমি আপনাকে অনেক ভালোবাসি গুরু। আমিও ভালোবাসি আমি, অনেক আপনাদেরকে। সৌরভ, গুরু আমি আপনার এই প্রোগ্রামটি 2014 সাল থেকে শুনি। আমি আপনাকে 2014 সাল থেকে আপনাকে আমিও খুব ভালোবাসি বাবজান। তুমি কথা বলো, হ্যাঁ, যতক্ষণ শুনি। তোমার কথা বলতে মন চায় বলো। হ্যাঁ সৌরভ, এবং অনেক মানে কি বলবো, আপনাকে প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। আর গুরু আমারও আজকে অনেক প্রায় ভালোবাসা। 2 বছর আপনার সাথে একবার আপনার সাথে আমার দেখা হয়েছিল 2018 সালে 19শে জানুয়ারি, এবং আপনার সাথে সেটি কমলাপুর রেল স্টেশনে একটি শীতবস্ত্র আচ্ছা, বিতরণ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণে। দেখা হয়েছিল। ওকে 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 সৌরভ। সৌরভ, সেখানে আমি ছিলাম, আপনাকে মনে আছে? জুয়েল উপস্থাপনা করছিল মাইক্রোফোনে। হ্যাঁ গুরু, এবং সেদিন আমি নীল কালার গেঞ্জি পরেছিলাম, এবং আপনিও নীল কালার একটা জামা পরেছিলাম, এবং আপনি আমাকে জড়িয়ে ধরেছিলাম। নীল কালার ফুল স্লিভ শার্ট, এবং তখন দাড়ি ছিল, আর বহুদিন পর আবার এই দাড়ি গজাইছে। আর জুয়েল উপস্থাপনায় ছিল। সৌরভ মনে আছে? হ্যাঁ সৌরভ, সৌরভ অনেক ভালো স্টুডেন্ট তো, অতিরিক্ত পড়ার চাপে এত স্মৃতি মনে নেই, ও শুধু গুরুকে মনে রেখেছে।
আমি সত্যি খেয়াল করিনি আসলে। আমি আসলে আপনার জন্য প্রায় 5 ঘন্টা অপেক্ষা করছিলাম। ও নো, শুধু আপনি না সৌরভ, সেদিন আর অনেক বন্ধুরা ছিল, অনেকের সঙ্গে আড্ডা দিয়েছি, হইচই করেছি, ছবি তুলেছি, আপনাকে বলে মিস করে গেছি সেদিন আমরা। মানে আমার জীবনেও আপনার অনেক বড় অবদান। আমি আপনার কথা, আপনার যে কথা বলার ভঙ্গিমা, আপনার ইন্সপিরেশন আমি খুব পছন্দ করি। আমি আপনাকে খুব ভালোবাসি গুরু। জান, আমার একটা রিকোয়েস্ট আজকে তোমার কাছে আমি রাখতে চাই, একটু যদি মনোযোগ দিয়ে শোনো। আমার যারা ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্টেড এবং এই যে কমিউনিটি, এখানে অনেকেই, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই সৌরভ তোমাকে। আমার এই ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটির সাথে যারা কানেক্টেড, তারা অনেকেই ডিপ্রাইভ হচ্ছে, প্রতি মুহূর্তে বহু কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। তাদের লিগ্যাল এইড, এই জিনিসটা খুব বেশি প্রয়োজন, আইনি সহায়তা। আমি যতটুকু ভুল না করে থাকি, তুমি বলছিলে ল নিয়ে পড়তেছো, আর তোমাকে খুব প্রজ্ঞামন ছেলে বলে মনে হচ্ছে তোমার অ্যাটিটিউড এবং তোমাকে দেখে। এমন ভাবে পড়ো, এত ভালোভাবে নিজেকে ঋদ্ধ করো, যাতে করে আমার এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে কমিউনিটিতে যারা আছে তারা যখন বিপদে পড়বে, আমি যেন তোমাকে লিগ্যাল এইডের একজন সাপোর্টিভ মানুষ হিসেবে পাই। এই কথাটা দাও এখনই। আমার কথা শুনতে পাইছো তো সৌরভ? ওকে, সৌরভের সাথে মনে হয় অডিওতে, ওকে, ওই সাপোর্টটা কি দিতে হবে ভালো করে পড়ালেখা। উপকারে আসতে পারি অবশ্যই চেষ্টা করবো। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি বিশেষ করে আমি অবশ্যই কারো না কারো উপকারে আসতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ সৌরভ। এবং একই সঙ্গে একটু সরি বলতে হচ্ছে, সরি মনে সাময়িক নওয়াজ শরীফ এবং সোহেল আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা গল্প শুনতে শুনতে আপনাদেরকে কানেক্ট করবো। ওকে, নওয়াজ শরীফ এবং সোহেল আপনাদেরকে দেখতে পাচ্ছি, আরো অনেকেই রয়েছেন, তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা একটু আহাদের গল্পে যাই, কিছুটা শুনবো, আবার আপনাদেরকে কানেক্ট করছি, আমাদের সঙ্গে থাকুন। একদমই তাই। এবং আমরা ভিউয়ার্সদের কাছে, লিসেনারদের কাছে ছোট্ট করে একটু ক্ষমাও চাইবো, আমাদের কাছে বারবার সরি বলবো। না 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 গুরু, কারণ অমিক্রন সবার ভালোবাসা থেকে আমার মন ভরে গেছে। দেশ এবং গুরু সবার সাথে দেশের বাইরে এত বেশি জেকে বসেছে যে আমার মানুষের কাছে কথা বলা, সবার খোঁজ খবর নেওয়াটা একেবারে ফরজ হয়ে পড়েছে, যে কারণে আমরা কথা বলছি। আর আমাদের মনটা একটু আর্দ্র অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় থাকলে তা হয়, যেমনটা জুয়েলেরও মন আর্দ্র, তাই সবার সাথে কানেক্টেড থেকে মনটা একটু হালকা লাগতেছে, চাঙ্গা লাগতেছে। জি গুরু, আমার ভালো লাগতেছে যে আজকে অনেক ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি। রোম থেকে অনেক অনেক ঘরে বেচারা একা একা পড়ে আছে ইটালির রোমে, এবং মৃত্যুর প্রায় কাছাকাছি অবস্থা, আইসিইউতে ছিল, অক্সিজেন লেভেল পড়ে গেছিল। যদি কথাগুলো সে ডিটেলে বলেনি, এটার পাশে বাবা নাই, ভাই নাই, দেশের মানুষজন নাই, একা একা প্রবাস জীবনে পড়ে আছে। এই যে আমাদের সাথে একটু কথা বললো, এটা যে কতখানি জীবনী শক্তি তার বাড়িয়ে দিল। মানুষের সাহচর্যের চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই আসলে, তো সেটা খুব জরুরি। এই জন্যই হয়তো আমাদের একটু সময় নিয়েছি। আর জুয়েলকে অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি যে বহু মানুষের সাথে আজকে আমাদের স্ট্রিমিয়ার্ডে কথা বলার সুযোগ হচ্ছে। আর আমরা যাই আপনার কাছে, আপনি বলছিলেন যে ওর অ্যাটিটিউড আমার পরিচিত মনে হচ্ছে যে এমন অ্যাটিটিউডের মেয়ে তো আমি ছোটবেলায় দেখেছি, ক্লাস 5-এ যখন প্রথম পরিচয় হয়, যে মেয়েটি কেমন ভাবে যেন অ্যাট্রাকশন নেয়ার তোমার কাছ থেকে চেষ্টা করে, আর পিছন ঘুরে ফিরে তাকায়। ওই গাড়িতে যখন সুন্দরী মেয়েটিকে দেখলে, তার চুল অনেকটা বয়কাট, লাইক ডায়না টাইপ, সিল্কি টাইপ, তুমি এর জন্য খুব ইমপ্রেসড। তারপর আমি কিন্তু ভুলিনি তোমার প্রত্যেকটা কথা। না না গুরু, আপনি ভুলবেন গুরু। ওকে জুয়েল, এই আর তারপর গুরু আমি কি করলাম, মানে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, এটা কে, কে মেয়েটা, কে কোথায় থাকে। এক পর্যায়ে খোঁজ নেওয়া হলো যে এটা আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে, আমাদের পার্শ্ববর্তী, মানে আপনার গুরু যদি পায়ে হেঁটে যাই 5 মিনিট লাগবে, এরকম একটা পজিশন বাসাটা। তো আমি এরপর থেকে কি করি গুরু, মানে বিকাল হইলেই ওই বাড়ির সামনে চলে যাই, বিকাল হলে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে যাই। কখনো দেখা হয়, কখনো দেখা হয় না, এরকম এরকম চলতেছে। আবার গুরু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, জাস্ট আমাদের তো মানে বাসা থেকে কলেজ মোড় থেকে আবার কিছু 100 গজ আগালে ও এক প্রাইভেট কোচিং এ কোচিং করে। আর কোচিং যে প্রতিষ্ঠানে করতেছে সেটা আমার মানে ক্লোজ ফ্রেন্ডের মানে বাসা, টিনের ঘর, দোতলা বাসা, কিন্তু টিনের যে ঘরটা সেটা পুরোটাই মানে ইয়াতে দিয়ে দিয়েছে, কোচিং সেন্টার দিয়ে দিচ্ছে।
তো আমি তো আমার ওই ফ্রেন্ডের বাসায় গেছি, যাই সেটা দেখি যে ওইখানে তো কোচিং মেয়েরা পড়াশোনা করে, তো যাই দেখি যে ওই মেয়েটা ও ও এইখানে, হ্যাঁ ও এখানে পড়ে। তো আমার ওই ফ্রেন্ডের ছোট একটা ভাই ছিল, ওই মেয়ে আবার কি করছে, ওই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে যে ওই যে ছেলেটা ওইটা কি তোমার কি হয়, তো ওই যে এখানে আসছে, হ্যাঁ ওকে জিজ্ঞেস করতেছে, ও, তাই তো? হ্যাঁ হ্যাঁ গুরু ওই আর আমি একটু চাইবো যে যত তাড়াতাড়ি আমরা মেইন স্টোরিতে চলে যেতে পারি, কারণ সময় অলরেডি তোমার অলরেডি সময় গুরু অনেক আমি ভিতরে জেনে নিয়েছি। চলে গেছি, অলরেডি Okay, গুরু okay, ভিতরে চলে okay. গেছি, ঠিক আছে। Okay. তো যখন আমাকে এই কথাটা ওই ছোট ভাই এসে বলছে যে হায় হায় ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করলো এই ব্যাপার, আমি বললাম ঠিক আছে, কাজ হয়ে গেছে তাইলে আর কোনো সমস্যা নেই। তো এরকম করে দেখা গেলো যে সময় পাইলে আমি তার ওখানে চলে যাই। তো এরকম করে করে মানে 2-3 মাস পার হইলো, পার হওয়ার পর আমি কি করলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, দেওয়ার পর নিল, নেওয়ার পর ওই দিন ফোন দিল না, ওই দিন ফোন না দেওয়ার পরে তার পরদিন মেবি মনে হয় আর মায়ের ফোন দিয়েছে, মিস কল দিছে। এখন আমার তো ফোনের একটাই টেনশন যে কখন ফোন দিবে, কখন কল আসবে, কখন কথা বলবো। আননোন কোন নাম্বার থেকে ফোন আসলেই তো বুঝবো যে ও ফোন করতেছে, আর ফোনটা হাতে নিয়ে থাকি। তো এরকম এক পর্যায়ে ফোন হঠাৎ দেখি মিস কল আসছে, ফোন দিছি, ফোনে কথা বলে না। এরকম করে গুরু সারাটা রাত মানে চলে গেল, কিন্তু কথা বলে না। কথা না বলার কারণে আমি ধরে নিছি যে এটা এই সেই মেয়ে, কিন্তু গুরু একটু মিস্টেক হয়েছে এখানে। কোনটা সেটা, যে ও ফোন না কইরা ফোন করছে আমার যে আরেকটা ফ্রেন্ড আছে, তার যে ওই মেয়ে ফোন করতেছে আমাকে। আচ্ছা, আমি মনে করে নিচ্ছি ওটা যে বুঝতে পারোনি। বুঝতে পারিনি। তার পরের দিন আনুমানিক লাঞ্চের টাইমের পরে হবে, টিফিন আওয়ারে ও আমাকে মিস কল দিছে। আমি ফোন ব্যাক করছি, সাথে ফোন ব্যাক করার পর দেখি যে ও হ্যালো, ওই পাশ থেকে বলতেছে হ্যালো। আমি বলছি হ্যালো কে? হ্যাঁ আমি কে? আমি। আর সাইড থেকে টোন আরেক মেয়ে পাশে টোন করতেছে যে এই বল, তুই যারে পছন্দ করস, ভালোবাসিস, বল। মানে আমি ওর গুড়িটা শুনতেছি, মানে ফোনে শোনা যেতেছে যে বলতেছে এই বলে দে, বল তুই যারে ভালোবাসিস। তো এরকম করে মানে তাহলে তো ক্লিয়ার হয়ে গেলাম গুরু, যে মেয়ে আমাকেও মানে অ্যাকসেপ্ট করছে, জাস্ট আমারও ভালো লাগছে। তো এরকম করে চলতেছে কথা বলি। আর প্রেমের শুরুতে কিন্তু গুরু একটা বিষয়, মানে এটা কিন্তু সবারই ক্ষেত্রেই হয়, উদাসীনতা, অস্থিরতা, হ্যাঁ, কথা না বলার ছটফট, মানে ঘড়ির কাটা ঘোরে আর মনের কাটা তার সাথে ঘোরে, এরকম সময় যেন মানে সময়ের সাথে চলে, ঠিক আছে, যে সময়ের সাথে মনও হয় ঘোরে, এরকম প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে ফোন করা, মিস কল দেওয়া, SMS করা, এই সেই এরকম সেরকম এরকম করে চলতেছে গুরু, খুব মজাই চলতেছে। হঠাৎ করে বললাম যে তাহলে আসো, দেখা করতেছে, অমুক জায়গায় দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে গুরু। ওই যে আমার মায়ের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। মাকে বলছি, মা ব্যাখ্যা চলে না, যে মা আমি তো একজনের সাথে দেখা করতে যাবো, এই ব্যাপার। তো মায়ের তো শুনে বলতেছে তাহলে ই কর, ওই টি শার্টটা পর আর এইটা পর, এই প্যান্টটা পর, এই টি শার্ট পর, এটা পরে যাও। তো মায়ে বলছে প্যান্ট পরে টি শার্ট পরে রেডিমেড হয়ে মেয়ের জন্য আইসক্রিম এই যা লাগে মোটামুটি ওইগুলো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তো সুন্দর ওই কথা বলতেছি, কথা বলার পর এর ভিতরে আমি প্রশ্ন করছি গুরু, কি ডেঞ্জারাস বিষয় যে আমি যেখানে কথা বলতেছি তার থেকে আপনার 15 কি 20 গজ সামনেই মেন রাস্তা, আর সাথেই ওর বাবার দোকান। এর ভিতরে যদি কেউ দেখে ফেলে, তাহলে যদি বলে যে আপনার মেয়ের দেখলাম এই পাশে, আমি ওর বলছি যে কেউ যদি বলে যে সমস্যা হবে না তোমার, কোনো সমস্যা হবে না, ওইগুলো আমি ভয় পাই না,
মানে খুব দেখাইতেছে, মানে 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 ভালোবাসার মানে বলতেছে, বুঝাইতেছে যে না এগুলো কোনো সমস্যা নেই, ওইটা মেনটেন করতে পারবো। তো এরকম করে চলতেছে, চলার পর বলতেছি, আমি একদম হঠাৎ করে বললাম যে তাহলে তো কয়েকটা পিক দিও তো, ছবি দিও তো। হঠাৎ করে কয়েকটা ছবি দিচ্ছে, মানে যা চাই মোটামুটি তাই দেয়। অনেক সময় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এখন আসতে হবে, এখন আসতে হবে। কি করব, পকেটে টাকা থাকে না, রিক্সা যাইতে হবে, তাহলে টাকা নাই। বলতেছে টাকা আমি দিব তোমাকে, তাই? তুমি এখন আসবা, আমার এখন দেখতে মন চাইতেছে, তুমি এখন আসবা। ডেঞ্জারাস। তো ডেঞ্জারাস পেলাম না আমরা এরকম কাউকে গুরু, আফসোস। না, তো গুরু, আমার জীবনে একটা মানে বাড়ি যাবি না নাকি আজকে? গুরু শোনেন একটা কথা বলি, এটা বললে আমারও এখনো ভয় লাগে। ওদের যে বাসাটা ছিল, ওই বাসাটা টার্নিং নেওয়ার সময় একটা তেঁতুল গাছ ছিল, অনেক বড় পুরনো দিনের তেঁতুল গাছ। আর তেঁতুল গাছের পাশাপাশি অবস্থায় ওদের লাস্টের যে বাসার যে কোণা, ওইখানে একটা রুমে মানে জানালা, ওইখানে যে দেখা করতে হবে। এখন এই রাত্রি করে যে সেটা আমি কেমনে দেখা করবো? কয়টা রাতে? মানে 10টা 10:30 বাজে। আর ওই তেঁতুল আরে, গাছতলা, ওইখান থেকে তো ওইসব কেউ যায় না, এলাকায়- যায় না। সব এলাকায় তো তোর পিটা কিন্তু হাড়বে, তো গায়ে দিও নাই, মাসেল টাসেল নাই, যদি লোকে ধরা যায় না। করতি। পরে আমি ভয়ে ভয়ে কি করছি, রিক্সাওয়ালারে সহ নিয়ে গেছি। রিক্সাওয়ালা বলছে তুমি এখানে দাঁড়াবা, ঠিক আছে, আমি কথা বলে চলে আসবো। তো ও জানালার ওই পাশে, আমি জানালার এই পাশে, দুজন কথা বলতেছি, উল্টা ভাবে কথা বলতেছি। এবং তেঁতুল গাছে ভূত। হাতে তোর কাছে তুই যে শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ গুরু, তার জন্য রিক্সা, ওই যে রিক্সাওয়ালা দাঁড়া করে রাখছি, ভূতের সব ভয়ের, backup plan ready তোর। হ্যাঁ Okay. ভূতের ভয়ের কারণে রিক্সাওয়ালা দাঁড়ানো। ও বাই দ্য ওয়ে, আমাদের পোস্ট কিন্তু আরো শেয়ার করতে হবে, সবাইকে অনুরোধ করতেছি। তো- ঢাকা FM 90.4 এ যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে স্ট্রিমিং এ আছেন, প্লিজ এই মুহূর্তে শেয়ার করে দিন। অনেকেই শেয়ার করতেছেন। গুরু, সবাইকে আপনি কি দেখতে আরো পাচ্ছেন বেশি share আমাদের সঙ্গে দুজন বন্ধু যুক্ত হয়েছেন এবং আরো অপেক্ষমান অনেকেই রয়েছেন। একটু ছোট করে যদি হাই হ্যালো করে ওদেরকে একটু আমরা শান্ত করতে পারতাম, কারণ অনেকক্ষণ ধরে ওদেরকে অসুবিধা অনলাইনে নাই। রেখেছি। হ্যাঁ আচ্ছা, গুরু, একটু আমি একটু অনুরোধ আপনার সাথে করতেছি, ওরা দেখেন। দুইজন আমাদের সাথে আরেকটু সময় থাকুক। আর আহাতকে অনুরোধ করতেছি, না যদি গুরু, আমি আমরা- সাপোর্ট করতেছি যে ভাই, দুই ভাই আপনার জন্য না অনেক- ঠিক আছে, আমি একটু- আজকে অনুরোধ একটু করতেছি যে আমরা একটু শর্ট করে যদি আজকে স্টোরিটা শেষ জি, করে গুরু, জি, আনতে গুরু। পারি, তাহলে হয়তো হ্যাঁ, 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 বেশি সবার বেশি সাথে sharing করুন। সবার সাথে কথা সবার- বলতে পারবো। আজের সাথে আরেকটু কন্টিনিউ করি। আজ শাকচুন্নি বসা উপরে, গাছের উপরে, আর নিচে নিচে মন্ডলদের ভয়, কখন ধরা পড়ো, আর একটাও থাকবে না। ব্যাকআপ হিসেবে শুধু রিক্সালা। রিক্সাওয়ালা দাঁড়ানো আছে, এই অবস্থায় চলতেছে। তো তার 2 দিন পরে বলছি যে আজকে আবার আসো, আজকে আবার আসো। কোথায় দেখা করবো, কোথায় দেখা করবো? এর ভিতরে এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার শেষ। এসএসসি পরীক্ষার একটা কথা বলতে ভুলে গেছি গুরু, সেটা হলো এসএসসি এক্সাম চলতেছে আমার, ওই টাইমেই ওর সাথে কিন্তু কন্টিনিউ হয়ে গেছে, মানে ভিতরে খাতা দিয়ে দিচ্ছে। এখন আমি ওর সাথে ফোনে কথা বলতেছি, আমি বলতেছি তুমি যদি মানে এই কাজটা না করো, এই কথাটা না বলো, তাহলে আমি পরীক্ষাই দিব না। যাও, যাবোই না, 10টা বাজে যেতেছে। কই তুমি না, যাও যাও যাও, কোনো সমস্যা নেই, আমি কালকে দেখা করবো, এই সেই অমুক তমুক, ঠিক আছে। মানে মানে আমি বুঝাইতেছি যে তুমি যদি না রাজি হও, মানে যদি কালকে না আসো বা এই কাজটা না করো, তাহলে কিন্তু আমি এই যে পরীক্ষা দিতে ঢুকবো না। পরে আমারে অনেক বুঝিয়ে টুঝিয়ে বলতেছে না, আগে পরীক্ষা দিতে যাও, ভিতরে ঢোকো, তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাই। পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা তো চললো। চলার পর একদিন আমারে কি করলো গুরু, ফোন দিল, ফোন দিয়ে সেটা বলতেছে যে তুমি এসএসসি কয়বার দিছো? তো $1 মিলিয়ন কোয়েশ্চেন, এসএসসি কয়বার দিয়েছো? জি গুরু, আমার জীবনে একটা বড় ভুল, মানুষে বিশ্বাস করে আজকে এখানে আমি প্রতিষ্ঠিত হতে পারি নাই। আমার যে ফ্রেন্ড সার্কেল, আমার যে ক্লাসমেট আজকে ভালো ভালো পজিশনে, আজকে আমি সেটা হতে পারি নাই। এটা আমার জীবনের বড় ব্যর্থতা, শুধু বিশ্বাস আর ভালোবাসার কারণে। না মানে এসএসসি কয়বার দিয়েছো, এই প্রশ্নে কেন আপনি ভেঙে পড়লেন? আমি তো এটাই বুঝতে পারছি না।
এতে ভেঙে পড়ারই বা কি আছে? জানিয়ে দিয়েছে ওর বান্ধবী সেটাই গুরু আমি ক্লিয়ার সেটাই গুরু আমি ওটাই clear- বিশ্বাসের কথা বলতেছি সেটাই আমি ভরসার গুরু ক্লিয়ার ভরসা করতেছি নষ্ট যে করেছে। বিষয়টা আমি বুঝতে পারছি আমার আহাত কন্টিনিউ করো আমার এক বড় ভাই ছিল, মানে সিনিয়র ভাই ছিল, যে ও যদি 5টা কথা বলতো 3টা কথাই মিথ্যা বলতো, ফলস বলতো, এরকম মানে পরে বুঝতে পারতাম। ও বলছে যে বাবু পরীক্ষার সময় বোর্ডের দিকে কোনো সমস্যা নাই, তোর ভালো রেজাল্ট আমি এনে দেবো, তুই শুধু আমারে ওই পরীক্ষার হলে যে এসে যে এই যে পেজটা আছে সবাই যে আমাদের যে লাইফে যারা আছে ওদের দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে আমি সবার ই করতেছি, ফলো করার জন্য ই করতেছি। তো তুই শুধু ওই নাম্বারটা নিয়ে আসবি, আর কোনো কাজ করতে হবে না, তোর পাস নিশ্চিত। আমি তো খুশি, পরীক্ষার হলে যে পরীক্ষা দেই, মানে কিছু লিখতে হবে না, তুমি শুধু নাম্বারটা নিয়ে হ্যাঁ আসো। হ্যাঁ নাম্বারটা বলে যে নিয়ে, ক্রমিক নাম্বারটা কি? হ্যাঁ ক্রমিক নাম্বারটা নেবে, যেটা আমরা ফিল আপ করি ওইটা নিয়ে যাবো। বুঝতে পারছি। তো এরকম ধারণা দিচ্ছে। এখন আমি তো মহা খুশি, হ্যাঁ হ্যাঁ ভাই আমার এই কাজ করে দিল, তাহলে তো সমস্যা নেই, পড়ার দরকার আছে গুরু, তাহলে এই সুযোগ সুবিধা থাকলে। তো পরীক্ষা হলো যে, তো পরীক্ষা দিতেছি এখন তো মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কিন্তু না হলে কিন্তু গুরু বাইরে হতে দেবে না, দিবে না কিন্তু। তো আমি কি করি, তো যেটুকু পারি সেটুকুই লিখি। গুরু একটা বিষয় আমি আমার প্রশংসাটা নিজে করি, কোনটা বলতে আমার হ্যান্ড রাইটিংটা অনেক সুন্দর গুরু, এটা আমি প্রশংসা করি আমার নিজেরটা, আমি নিজেই বললাম আজকে। তো যেটুকু সময় পাইছি আর যেগুলো কোশ্চেন আমি দেখতেছি ওগুলো কি করতেছি আমি সুন্দর সুন্দর করে সময় পার করতেছি আর লিখতেছি সময় পার করতেছি। তো এর ভিতরে রেজাল্ট আসলো, রেজাল্টে কি আসলো, 2 সাবজেক্টে ফেল। কোনটা? মেজর 2 সাবজেক্ট। মেজর 2 সাবজেক্ট কোনটা? ম্যাথমেটিক্স আর ইংলিশ। বুঝতে পারছি। এখন আমাকে পুনরায় পরীক্ষা দিতে হবে। তারপর আমি কি করলাম, এই যে আর ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ও তো কোনো কিছুই করতে পারে নাই, ও যা বলছে সব ফলস, এগুলো সব মিথ্যা, ও আমার নীলক্ষেত থেকে এরকম একটা সার্টিফিকেট বানায় নিয়ে দিচ্ছে, দেখাইছে যে এই যে তোর রেজাল্ট। আমি তো ওইটা দিয়ে কি আর ভর্তি হওয়া যাবে? তো আমি তো ভেঙে পড়লাম। পরে কি আর করা গুরু, 1 বছর ইয়ার লস দিলাম। ইয়ার লস দেওয়ার পর পরবর্তীতে আবার পরীক্ষা দিলাম, মোটামুটি ভালোই রেজাল্ট আসলো। তখন গুরু ওই আমার মায়ের একটা শখ ছিল, কোনটা বললো আমার ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ারিং হবে। তখন কিন্তু গুরু 2 পয়েন্টে ই করা যেত, অ্যাপ্লাই করা যেত। এখন কিন্তু 2.50 লাগে কিসে? ইয়াতে বুয়েটে? বুয়েট না, জাস্ট এই ডিপ্লোমাতে ভর্তি হতে গেলে মেবি মনে হয়, তাই না গুরু? 2.50 মনে হয় লাগে। আর আমার সেটার জন্য হতে পারে, বাট অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, রাইট? জি গুরু ডিপ্লোমা। আচ্ছা, সেটার জন্য সঠিক তথ্য আমাদের কাছে নেই আসলে। না গুরু এটাই। আর আমার পয়েন্ট হলো 2.38, তার মানে অনেক কম পড়তেছে। তার কারণে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারতেছি না, আমাকে প্রাইভেট কোনো ইয়েতে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে। কি করলাম, ঢাকাতে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। এখন ঢাকা থেকে ওর সাথে দেখা করা, যোগাযোগ করে ওর জন্য চলে যাই, মেয়ের জন্য চলে যাই। ওই স্টোরিটাকে তুমি একটু ক্লোজ করে আসো। তুমি বলছিলে যে যখনই জানলো, যে তুমি জিজ্ঞেস করলো তোমাকে যে কয়বার পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, সেখানে তুমি স্তব্ধ হয়ে গেলে। সেখানে। অর্থাৎ এই- তখনই কি তার নজরে তুমি ছোট হয়ে যাও? তখন থেকে ব্যাপারটা কিরকম? এই বিষয়টা দূরত্বের সূচনা কি শুরু হয় এখান থেকেই? দূরত্বটা ওইখান থেকে শুরু হয় না গুরু, ওই দূরত্বটা শুরু হয় এটা একটা কথা বলছেন গুরু, এটা আমি আসলে বিশ্লেষণ করেছি কেমনে, যে ও আমার সাথে কথা বলার পরেও অন্য কারোর সাথে কথা বলতো। সেটা আমি একদিন আমি মানে সামনাসামনি ধরেও ফেলছি। আর এই ধরার কারণে আমি একটা বোকামি বলতে এমনই রাগ উঠছে যে আমি কি করছি, গার্লস স্কুলের ভিতরে গেছি, মায়েরা যে বলছি, মা ভাইয়েরা যাবে, যে পিকনিকে যাবে, চাপাতিটা দেবো, এই গরুর মাংস টাংস মানে কাটতে হবে, কি করতে হবে,
মারুফ হাসান লিখেছেন যে 2.50 লাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেন্ট হওয়ার জন্য। মেবি হয়তো এটা হচ্ছে সঠিক ইনফরমেশন। এনিওয়ে, অনেকেই টেক্সট করতেছেন, অনেক টেক্সট আমি দেখতে পাচ্ছি। সবাইকে অনুরোধ করছি আরো বেশি টেক্সট করুন এবং আমাদের পোস্টটি সবার কাছে শেয়ার করুন। আমরা কি এখনো অপেক্ষায় রেখেছি বাকি দুইজনকে? জুয়েল, বাকি দুইজনকে এখনো অপেক্ষামান আছে, যাদেরকে আমরা নিয়েছিলাম, নওয়াজ শরীফ এবং সাথে আরেকজন ছিল। জি, আমরা একটু কথা বলে নিই। ওকে, আমি আহাদের কাছ থেকে একটু পারমিশন চেয়ে নিচ্ছি, একটু ছোট্ট করে কথা বলে আসি। আর হাতে যদি কলম থাকে তোর আহাদ, আমার জন্য একটা ছোট্ট গিফট তুমি দিয়ে দাও। আমি গুরুকে ভালোবাসি, তোর সুন্দর হাতে লিখো এই কথাটা, আমি পরে ক্যামেরাতে একটু দেখে নিব। ওকে আহাদ, তুমি লিখতে লিখতে ফিরে আসবো। যাচ্ছি প্রথমে নেওয়াজ শেফের কাছে। নেওয়াজ, মালদাতে মনে হয় অনেক ঠান্ডা এখন। হ্যাঁ, অনেক ঠান্ডা। আমার সাথে যুক্ত হয়েছে গুরু, আমি তো আছি, আমি কথা বলবো। আমার সঙ্গে যে মাসুম ভাই আছে, হিমেল আছে। হ্যাঁ, মাসুম ভাই একটু অসুস্থ, কুয়েত থেকে আছে। মাসুম ভাইয়ের সঙ্গে একটু আগে কথা বলে নি। ওকে ওকে, মাসুম রানা, মাসুম রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজ, তোরা তো সব প্রতি মুহূর্তে জানান দিস যে তোরা কত ভালোবাসিস, কিন্তু এই যে ছেলেটি মাসুম রানা, এ যে আমাকে খুব তীব্রভাবে একদম তুষারপাতের মতো ভালোবাসে, মানে -55 ডিগ্রি তাপমাত্রায় যে পরিমাণ কনকনে ঠান্ডা হয়, এরকম কনকনে টাইপের ভালোবাসে, সেটা আমি কিন্তু এতেশাম খুব ভালো করে জানি। কুয়েত থেকে MK মাসুম রানা, রাইট? নামটা এভাবে আসে লেখা ফেসবুকে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এর জন্য আমি মনোযোগ দিয়ে আমার নিউরনে সংরক্ষণ করে রেখেছি, যেটা আমার খুব মহব্বতের লোক। তো যেহেতু আন্ডার প্রোফাইল কিছু মানুষ থাকে না, বলতে পারে না বা ভাবে সামনাসামনি বলে না, কিন্তু যত্ন করে গোপনে গোপনে খুব ভালোবাসা আমি জানি। মাসুম, কি হয়েছে ভাই? শরীর খারাপ শুনতেছি। তাপমাত্রা অনেক খারাপ, জিরোতে চলে আসে। ওকে, ঠান্ডা, জ্বর। আচ্ছা, নিজের যত্ন নিও। আর বহুদিন পর এভাবে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। বাড়িতে সবাই ভালো আছে তো মাসুম রানা? জি গুরু, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তুমি থাকো তো কুয়েতে, রাইট? জি জি গুরু, কুয়েতে থাকি। ওকে, দেশে কি আসছিলে এর মধ্যে? না না, আসলে অবশ্যই গুরু আপনার সাথে। অবশ্যই আমার সাথে দেখা করবে কিন্তু। জি গুরু, একটু শুনি তোমার কথা। লাভ করে গুরু বিয়ে করছি, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া, অনেক দোয়া। আমার এত ভালোবাসার মানুষ জান প্রাণ ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসে, আমাদের টিমকে, আমাদের প্রোগ্রামকে ভালোবাসে, তার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিক ভেতর থেকে দোয়া চলে আসে। MK মাসুম রানা, সবকিছুর পিছনে আপনি লিডার, এটা বলতে হবে সবসময়, বলেই যান। আপনার থেকে সবকিছু শিক্ষা, কিভাবে সবকিছু গুছিয়ে আনতে হয়, সবকিছু। আচ্ছা, তোরা এই নওয়াজ, এই যে মাসুম যেমন বলতেছে যে আপনার কাছে শিক্ষা, আপনি করেন, তা আমি এত অগোছালো কেন নওয়াজ? আমি ব্যক্তি জীবনে নিজে অগোছালো কেন? তোরা ভাই অফিয়ারে থাকবি বা দেশে যখন দেখা হবে তখন আমাকে একটু গুছায় দিস ভাই, এটার বড় বেশি প্রয়োজন আছে। মাসুম, আর কিছু যোগ করতে চাও? ভালো থাকবেন, দোয়া করি। ওকে, সবসময় তোমার জন্য দোয়া করি, সুস্থ থাকো। তুমি অনেক ভালোবাসার মানুষ, তুমি আমাদের আপনার মানুষ। জি গুরু, নিজের অনেক যত্ন আছে নিও। ইনশাআল্লাহ। আর মাথায় রেখো, তুমি নিজে ভালো থাকলে, তুমি নিজে সুস্থ থাকলে, তোমার ভালোবাসার মানুষের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, প্রচুর দোয়া থাকলো। দোয়া করা লাগে না, ভেতর থেকে দোয়া চলে আসে, কারণ এত ভালোবাসা পেয়েছি আমরা তোমাদের কাছ থেকে। অনেক দোয়া থাকলো, শুভকামনা। নেওয়াজের কাছে যেতে চাই। নেওয়াজের কাছে যাওয়ার আগে জুয়েল, দু একটা কমেন্ট যদি একটু পড়ে যাব, নেওয়াজের কাছে একটু যেতে পারি। আমি কমেন্ট পড়বো গুরু? দু একটা কমেন্ট নিয়ে আমরা নেওয়াজের সাথে কথা বলবো। ওকে। ভালোবাসা অবিরাম গুরু, ধন্যবাদ। সৌদি আরব থেকে সুলতান, এরপরে লালটু কাতার থেকে, লাভ ইউ গুরু। লালটু জয়েন করুন আমাদের সঙ্গে। আমরা আজকে কিন্তু দেশের বাইরের বন্ধুদেরকে চেষ্টা করছি কানেক্ট করতে, কারণ এই আয়োজনে আমাদের সবসময় ইচ্ছা থাকে সারা দেশের মানুষকে নিয়ে তাদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে, কিন্তু সুযোগ থাকে না। আজকে সুযোগ আছে, চাইলে আপনি জয়েন করতে পারেন। সিলেট থেকে আহমেদ, এরপরে আশেক উদ্দিন আরিয়ান লিখেছেন গুরু কেন আসুন।
আচ্ছা, আঞ্চলিক ভাষাই ভালো আছি। কিন্তু খুব ভালো হতো ওদের সাথে যদি একই টোনে কথা বলতে দম আছি আমি আবার বলতে পারি পারেন। না আঞ্চলিকভাবে কথা বলতে। ওকে, মুর্শিদাবাদ থেকে তাহাবুল কিং তিনি জয়েন করেছেন। কবির হোসেন কিরে চাপানগঞ্জ নেওয়াজ, থেকে। মুর্শিদাবাদ ক্যালকাটা থেকে এত টেক্সট আসে, এগুলো সব কি তোর কারিজমা নাকি? ওদিকে কি ওর ফ্যান ক্লাবের মেম্বার মনে হচ্ছে। নেওয়াজ? আমি তো করি গুরু, আর অনেকেই তো মানে আপনাকে তো সবাই চেনে, এখানে ইন্ডিয়াতে প্রচুর আপনার ফ্যান আছে, প্রচুর ফ্যান আছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে এবং আসাম, ত্রিপুরায় আপনার এত পরিমাণ ফ্যান আছে। হ্যাঁ, এবং আমি আমার এক অনেকে বন্ধু টেক্সট বলছিল পাই। বুঝছিস নেওয়াজ, দার্জিলিং গেছে কোন একটা স্টলে নামছে, তখন ওই প্রোগ্রাম শুনতেছে ওরা, তো আচ্ছা। বলতেছে যে ও ছেলে বললো যে আমার চোখে পানি চলে আসছে, তোর আমি বন্ধু তোকে যে এত ভালোবাসি তা না, কিন্তু আমার অবাক হইলাম যে এত দূর তুই চলে আসছিস। তো আমাকে গল্পে গল্পে বলতেছিল পিজুর গুরু, আপনি যখন অন্য একটা স্টুডিওতে ছিলেন তখন আমার মালদার এক ছেলে গিয়েছিল প্রোগ্রামে, মনে আছে? একদম তাই, একদম তাই, একদম ইন্টাজুল। তাই, একদম তাই। ইন্টাজুল হ্যাঁ। ও border থেকে ভাই পালিয়ে আসার এসেছিল, পরে, border থেকে। হ্যাঁ, না ইন্টাজুল ভাই বর্ডার ও থেকে আচ্ছা, না, পুলিশে জব করে যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, পুলিশে জব করে। জব করে। হ্যাঁ, ওকে ওকে, মনে পড়তেছে। আরেকজন ইন্টাজুল কি ভাই আসছিল আসার ওইভাবে? পরে, হুম। এই প্রোগ্রাম করে আসার পরে আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, ও ইন্টাজুল ভাইয়ের সঙ্গে এখনো আমার সঙ্গে টাচে আছেন। ওকে। ওকে, ভেরি গুড। তাজমির লিখেছেন আমি আসতে চাই। বল। নওয়াজ কিছু কমেন্ট পড়ছেন? একটু পড়ে ফেলি নওয়াজ, অনেকে কমেন্ট পড়ি না, অনেকে রাগ করেন। সব ভাব বুঝে গেছে জুয়েল, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন কিছু আমি কিছু বললাম না, লাগে, ও সকাল সেটা বিকাল বুঝছি। সবসময় আমাদের সঙ্গে থাকতো, এখনো আছে, দীর্ঘদিন ধরে রয়েছে। গুরু, আমি যদি কখনো মৃত্যুর দিকে ঢুলে পড়ে যাই, যদি তারপরও আপনার কথা কানে এসে বেজে ওঠে, তবে আমার মনে হয় আমি মৃত্যুর পর আবার যেন ফিরে আসব। মোহাম্মদ হাসিবুল কি নাম এর? ইসলাম। এর নামটা কি? মোহাম্মদ হাসিবুল ইসলাম। হাসিবুল, এই কথাটা আমার ক্ষেত্রে সত্য কিনা জানি না, তবে এটা ঠিক, যদি মন প্রাণ সঁপে দিয়ে কাউকে ভালোবাসা যায়, তো কোমাতে থাকলেও তার কণ্ঠস্বর অবশ্যই তার নিউরনকে এমন পরিমাণ শক্তি যোগায়, এবং হায়াত যদি তার থেকে থাকে, there is a probability he will come back, এবং জীবনে শক্তি, জীবন ফিরে আসে। এই কথাটা ঘটে কিন্তু। সো ভালোবাসার এত চমৎকার ব্যাখ্যা যে হতে পারে, হাসিবুল, অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। এমন ডেঞ্জারাস কোড এবং আমার শুধু হাত তোমার কেঁপে জন্য যায় মাঝে মধ্যে যদি- এগুলো পড়তে পড়তে। আমি কিন্তু অনেকগুলি আল্লাহ না করুক রিস্কে এরকম পরিস্থিতি স্কিপ করছি। হয়, আমি গিয়ে আর কানে কানে পড়ে আসবো, আল্লাহর পক্ষ থেকে আগে দোয়া করব, দোয়া শেষ হলে একবার আস্তে করে বলবো, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে পেতে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোকে অনেক ভালোবাসে আছি, ফিরে আয়, গোটা পৃথিবী তোর জন্য অপেক্ষা করতেছে, আমরা হাত বাড়ায় ধরে আছি, তোকে একটু জড়ায় ধরবো, তাই ফিরে আয় হাসি। এইভাবেই বলবো, এত মহব্বত দিয়ে বলবো, আল্লাহর কাছেও প্রার্থনা করবো যে ফিরে আয়, আল্লাহ না করুক যে আমাকে নহবত দেখতে হয়, তোরা অনেক বেশি দিন বেঁচে থাক, তোরা বয়স আমার চেয়ে থাকতে ছোটই হবি, আল্লাহ যেন তোদেরকে বেশ বাঁচিয়ে রাখে। ওকে জুয়েল, আমরা মিথিলা লিখেছে যে অনেকদিন পর এলাম। মজার ব্যাপার, মিথিলার এই ছোট্ট কমেন্টে 3 জন বন্ধু লাইক দিয়েছেন। It's expected. This is not all about happening in Bangladesh, in all world. এটা একটা ব্যাপার, যখন মেয়েরা কিছু কমেন্ট করে সেগুলো প্রচুর অটোমেটিক like আসে। চলে আসে। তবে আমি এটাকে গুড ফ্ল্যাটারিং মনে করি, এটা হেলদি ফ্ল্যাটারিং হতেই পারে, যে লাইক দিয়ে ভালোবাসার কথা বলে, ভালো ভালো কথা বলে কারো যদি দৃষ্টি আকর্ষণ করা যায়, আমার মনে হয় না যেখানে দোষের কিছু আছে। ব্যাড ফ্ল্যাটারিং করা যাবে না, হেলদি ফ্ল্যাটারিং ইজ এক্সপেক্টেড। না না, আমারও ভালো লাগে, আমি জাস্ট ফান করছিলাম। তো ওকে আমি কি বলে দেবো ওকে আবার কারা কারা কে কি লিখেছে? না না, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা আমাদের আজকের আয়োজনে রয়েছে, আমাদের আহাদের গল্পে আমরা ফিরে যাব, তবে তার আগে গুরু একটু ব্রেক আমাদের নিতেই হচ্ছে। আমাদের জুয়েল, আমি ব্রেকে যাওয়ার আগে যদি 30 সেকেন্ড সময় থাকে, আমি লাস্ট কমেন্ট একটু নিতে চাই নিজের কাছ থেকে, ব্রেকে চলে যেতে চাই। হ্যাঁ। নওয়াজ, নওয়াজ। আমি প্রথমে বলবো গুরু, আজকে ডিয়ার হিমেল খান ছিল দুবাই থেকে, হয়তো কোনো কারণে কানেক্ট হতে পারলো না আমাদের সঙ্গে। ওর ক্যামেরা অফ। আশরাফুল ভাই কানেক্ট হতে চেয়েছিলেন, ওনার বাবা অসুস্থ জন্য উনি পারেননি, উনি বাবাকে নিয়ে একটু ব্যস্ত আছেন। না সময় আর দিন, আমাদের দোয়া করি তার জন্য। অবশ্যই, আর আমরা আমাদের ফ্যান ক্লাব থেকে তো সবাই আছি, লাভগুরু ইহতেসাম ফ্যান ক্লাব অফিসিয়াল থেকে, আমরা সবার জন্যই ফ্যান ক্লাব থেকে দোয়া করি গুরুর জন্য,
আমাদের প্রডিউসার এই ভাইয়ের জন্য, তারপরে আমাদের ভাইয়ের সঙ্গে আছেন মাসুম ভাই, তারপরে আমাদের অনেকেই যে ভাইগুলো আছেন, হ্যাঁ, সবার জন্য আমরা দোয়া করি। এবং সুমন ভাই অসুস্থ, সুমন ভাইয়ের জন্য আমরা দোয়া করি। আর গুরু একটু আগেই যে বললেন আপনি যে আঞ্চলিক ভাষা, তো আঞ্চলিক ভাষা তো আমার ভাষার সঙ্গে আপনাদের বাংলাদেশের যে মিল আছে, চাপাই আছে, কারো মিল না থাকলে আমার মিল আছে। শুন, ওর ভাষা আর আমার ভাষা একেবারে কাছাকাছি। রাইট। আমার তো লাড়ি পোতা আছে তোদের ওখানে। হ্যাঁ অবশ্যই। আমাদের এখানে একটা আমরা ফেসবুকে গ্রুপ বানানো আছে গুরু, আমরা কালিয়াচক থানা থেকে আছি। তো কালিয়াচকের লোক আমরা না হামরা, আমরা হ্যাঁ, আগে তো, হ্যাঁ, গ্রুপের নাম আছে কালিয়াচকের লোক হামরা। তো সেই গ্রুপে আপনার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে লোক জয়েন্ট আছে এবং বিদেশের লোক একই ভাষায় যেরকম আমরা কথা বলি, হ্যাঁ, যে কেমন আছো, যে তুমি ভালো আছো, ভালো আছি যে। তো এইভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকে আমাদের সঙ্গে যোগ থাকে, যোগ দিয়ে থাকেন সেই গ্রুপে। এবং এবং খুব আমাদের ভালো একটা লাগে। সমস্যা কি জানিস, সে যেহেতু তোদের দেশে যায়, কলকাতা তো বাঙাল, তো বাঙালি হ্যাঁ। বাঙালি কথা বলে। আরে দাদা কেমন আছেন, সেদিন তো গেলাম, টষ্ট আম পেকেছে, একটু দু চারটা আম পেড়তে ধপাস করে পড়ে গেলাম। লাস্টে আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আমরা ফিরে আসি। স্পেশালি এই বেল্টের লোকজন, যে মালদা, এদিকে মাজারদিয়ার চর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আমরা চাইলেও বেশিক্ষণ ভদ্র ভাষায় স্টে করতে পারি না, এই গ্রাম্য ভাষায় ঠিকই চলে আসি। গুরু, আমরা Anyway, একটা রিকোয়েস্ট break-এ- থাকবে নামাজ তোর কাছে, রিকোয়েস্ট থাকবে সবার কাছে, এই সম্পর্কটা শুধু যেন সম্পর্কে না থাকে, বিভিন্ন জনের প্রয়োজনে পাশে দাঁড়ান দেশ এবং দেশের বাইরে থেকে, তবেই এই সম্পর্কের মূল্যটা সত্যিকার অর্থে অমূল্য হয়ে থাকবে। আমরা নওয়াজকে এবং মাসুমকে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। বাপ্পি ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো। অবশ্যই বাপ্পির জন্য দোয়া করি, আমরা তমালের জন্য দোয়া করি, রাব্বির জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি যারা লাভগুরু এই ফ্যান ক্লাবটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আমরা যাচ্ছি জুয়েলের হাত ধরে ব্রেকে। বন্ধুরা আমাদের ফিরে সঙ্গে আসবো, থাকুন, ছোট্ট বিরতি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। চলছে ভালোবাসার বাংলাদেশ, শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। ফিরে এলাম আবারও ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। আর আমাকে দেখাতে চাই, বিরতি যেহেতু নিয়েছি, সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের অতিথি আহাদের কাছে, এবং আমাদের সঙ্গে রয়েছেন গুরু ইহতেশাম। এক্স্যাক্টলি, তাই আমরা আসলে সময় নিতে চাই না অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা, এবং আপনাদের কাছে বারবার অনুরোধ করি, এখনো বলছি যে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করুন। শেষ মুহূর্তে আমরা আছি, আমাদের প্রোগ্রামটি সবার কাছে ছড়িয়ে দিন। ঢাকা FM 90.4 এর পেজে যারা এখন এই মুহূর্তে কানেক্টেড আছেন, দয়া করে আমাদের পোস্টটি সবার সাথে শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথে লাইক দিয়ে কানেক্টেড থাকুন। ভালোবাসি আপনাদেরকে আমরা, যে ভালোবাসার রিফ্লেকশনটা সমস্ত কিছুতে থাকার কথা, থাকা উচিত। অলরেডি ব্রেকের জন্য কিছু মানুষ হয়তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে নাই মনে হচ্ছে, প্লিজ তারা ফিরে আসুন, সে অপেক্ষায় থাকলাম। সরাসরি চলে যাচ্ছে আহাদের কাছে। আজ বলছিলে যে তোমার সাথে সম্পর্কের অবনতি শুরু হয়, তোমার পড়ালেখাও, তোমার কিছু বোকামির জন্য পড়ালেখাটাও ঠিকভাবে হয়ে ওঠে না, এবং সবচেয়ে বড় বোকামি যে কোনো এক বড় ভাইয়ের কথা শুনে সে তোমাকে বুদ্ধি দিল, আর তুমিও শুনে ফেললে যে পরীক্ষা দেওয়ার দরকার নাই, শুধু কমিট নাম্বারটা দিয়ে বাকিটা আমি তোকে নিয়ে এসে দিব সার্টিফিকেট। তো পরবর্তীতে জাল সার্টিফিকেট নিয়ে এসে তোমার কাছে দেয়। তো তোমার জীবন সবকিছু মিলিয়ে আমি তো বুঝতেই পারতেছি অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। এই অবস্থাতে তুমি তোমার বাকি ঘটনাটা যদি একটু বলো। তো গুরু, এর ভিতরে আমি যখন এই অবস্থায় চলতেছি, জাস্ট আমাদের সম্পর্কটাও মোটামুটি সবাই পাসিং হয়, একসময় সবাই জানাজানি হয়ে যায়। মেয়ের গার্জিয়ান, মেয়ের মা বাবা সবাই জানেন। তারপর থেকে মেয়েকে মানে কন্টিনিউ যাতায়াতে সে কেউ না কেউ থাকতো, মা থাকতো, নয় ফ্যামিলি কোনো মেম্বার থাকতো, যেন আমার সাথে কোনো মানে দেখা না করতে পারে, কথা না বলতে পারে, যোগাযোগটা করতে পারে। এক পর্যায়ে গুরু ওকে মানে আমাদের এলাকায় বলতে আমার কাছ থেকে ওকে ঢাকাতেই সেটেল করে দেয়, ঢাকাতে ক্যাম্বিয়ানে ভর্তি করে দেয়। ক্যাম্বিয়ানে ভর্তি করে দিলে ও ক্যাম্বিয়ানিতে পড়াশোনা করতেছে। তো এর ভিতরে তো আর যোগাযোগ হয় না। হঠাৎ করে একদিন ফোন করছে, ও যখন ক্যাম্বিয়ানে ভর্তি, তো এখান থেকে ফোন দিছে। লাস্ট
ওই কথাটাই ওই সময়ে আর আজকে পর্যন্ত এই কথাটাই হয়েছে এতটুকু লং টাইমের ভিতরে। শুধু হ্যালো কেমন আছো এইটুকুই। তো এর ভিতর ও যখন নাই তখন লাইফটা যেন কিরকম একা একা এলোমেলো, কারো সঙ্গ, মানে নিজেকে খুব একা একা লাগে। বন্ধু বান্ধবের সঙ্গ সেটাও ভালো লাগে না, মানে কি করলে কি হবে, কি করলে নিজেরা ভালো লাগবে, কি করলে অনেক ভালো থাকতে পারবো, এরকম মানে বিষয়গুলো কাজ করে। তখন আমিও চিন্তা করলাম যে না, থাকবো না। ইন্টারমিডিয়েট যেহেতু ডিপ্লোমাতে ভর্তি হওয়া না, তাহলে ঢাকাতে ভর্তি হই, দূরে চলে যাই। ও যেহেতু ঢাকাতে আছে তাহলে ঢাকাতে চলে যাই। ঢাকাতে এসে পলিটেকনিক্যালে প্রাইভেট কলেজে ভর্তি হইলাম, ইন্টারমিডিয়েট ভর্তি হইলাম। খুব একটা আশ্চর্যজনক ঘটনা আছে আমার, সেটা হলো শ্যামলী শিশু মেলার সাইটে ওই যে একটা রেস্টুরেন্ট আছে মনে হয়, মেবি আমার নামটা মনে পড়তেছে না। তো ওইখানে হকারদের মানে করতেছে গুলো, আপনি শুনলে হয়তো বা আমার শ্রোতারা যারা শুনছে অনলাইনে বা এখন যারা করতেছেন, তো আমি বিকালবেলা যে ওই দোকানে চা খাইতাম। চা খাওয়ার পর এক পর্যায়ে দেখা যেতেছে ম্যাগাজিনের পত্রিকাগুলো থাকতো, দৈনিক মানে মানে ইয়েগুলা থাকতো, ইয়েগুলা থাকতো। আমি একটা পেজ নিয়ে পাতাটা খুলছি, দেখি যে ক্যামিয়নের একটা লোক ছবি আর জাস্ট একটা ইয়ের মতো ছবিতে দেখি যে ও ওই মেয়ের ছবি, সেই মেয়ের ছবি। যে অ্যাড দেয় সেই অ্যাডে তার ছবি ব্যবহার করা হয়, সেই ছবিটা আমি মানে ওইখানে দেখতে পাই। তো দেখে হ্যাঁ ওই দেখাতেই মানে মানে ওই সম্পর্ক ব্রেকআপ বলতে তো ওই যে ফ্যামিলি যখন জানতে পারলো চলে গেল, দুইজন দুই প্রান্তে সাইড আউট করে দিল, কারোর সাথে কারো যোগাযোগ নাই। আমিও ঢাকাতে ভর্তি হয়ে গেলাম, তো যে যার মতো চলতেছে। আর এর ভিতরে ও আরেকটা রিলেশনে সম্পর্ক জড়িয়ে ফেলে, ক্যাম্বিয়নের ভিতরে কোন এক ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে ফেলার কারণে ছেলেটার মেবি শেষ পর্যন্ত ওর সাথেই সম্পর্ক আর ওর সাথেই বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তো আর কোনো যোগাযোগ আমার মধ্যে হয় না, জাস্ট ব্রেকআপ। ও আমাকে নক করে না, আমি ওর চেষ্টা করি না। আজ কত বছর? আজ গুরু এটা হলো আপনার 9.5 বছরের মতো হবে, 8.5 মেবি 8.5 হবে, 9 হবে না। 8.5 বছর তুমি কেমন আছো? না গুরু, আমি বর্তমান 8.5-এর ভিতরে এই 3 বছর যাবত, 3.5 বছর যাবত আমি একটু ভালো আছি। আর আগের 5 বছর কি করে? আর আগের 5 বছরটা গুরু মানে বলতে গেলে আমি দুই জগতের বাসিন্দার লোক ছিলাম। একটা হলো সমাজ সংসার, যেমন একটা হলো সমাজ সংসার নিয়ে এক জীবন, আর অন্ধকার জীবন নিয়ে এক জীবন। আমি দুই সমাজের বাসিন্দা ছিলাম গুরু। অন্ধকার জগৎটা কি ছিল? অন্ধকার জগৎ বলতে গুরু, বন্ধু বান্ধবের আড্ডায় পরে মাদকাসক্তি যখন আমি জড়িয়ে পড়ি পরে ভোলার জন্য, তো তখন আস্তে আস্তে দেখা যাইতেছে যে আমিও ভুলতেছি আর মাদকের চাহিদাটাও বাড়তেছে, আর পরিবেশটাও নষ্ট হইতেছে। এক সময় এটা প্রকাশ পাইতে তো একদিন হাতে নাতে বাসায় ধরা পড়ার পরে মায়ে বুঝতে পারে, মায়েও ক্লিয়ার হয়। যেহেতু আমার বড় ভাই ছিল, সে আর তার অনেক বন্ধু বান্ধব ছিল, তো আমি কোথায় যাই কি না করি এগুলা সম্বন্ধে সে টোটাল খবর আমার মানে কালেক্ট করত। এই
মাদকাসক্তে যখন আমি একবারই মানে জড়িয়ে ফেলি জীবন, তখন আমাকে সব ধরনের মাদক নিতে তুমি? সব ধরনের বলতে গুরু, হ্যাঁ গুরু, যখন যা পেতে? যখন যা পেতাম বলতে এখানে তাহলে যেটা না বললেই হয় না গুরু, এটুকু বলে আমি বলি। আমার লাইফ বলতে ফেন্সিডিল খাওয়া থেকে শুরু করে ফেন্সিডিল বন্ধু বান্ধবরা এরকম ইনফরমেশন দিচ্ছে, আর আমি এই কাজগুলো করছি, আর তার কারণে মাদকে এমন ভাবে জড়িয়ে গেছি যে একটু গাঁজা খেলে ভালো লাগবে। আচ্ছা, এটা বন্ধুরা বোঝাতো, আমরা নাম মেনশন না করি, আমরা ধরেই নিচ্ছি ওই সময়টা তোমার জন্য খুব খারাপ আছে। এই যে সিচুয়েশন, এমন কোন নেশা নাই যে তুমি করনি। উদ্দেশ্য তো ছিল যে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ভুলে থাকতে পারতে, তো ভুলে থাকতে কি পারছো বা ফাইনালি ভুলতে পেরেছো কি? না গুরু, আসলে সত্যিকারের অর্থে এখনো বলতে পারি নাই। তারপরেও মন থেকে চাই সে সুখে থাক, আর তার কারণে আমি তোমার 8 বছর বা 8.5 বছর হারিয়ে গেছে জীবন থেকে, তাই এখন রেজাল্ট যদি আমরা প্রেডিকশন সহজেই করতে পারি, তোমার সমসাময়িক সবাই অনেক ভালো জায়গায় নিজেরা এস্টাবলিশড। তুমি তো সেই ছেলে না যে ছেলে তার মাকে সবচেয়ে ভালো লাগা দিয়েছিল স্কুলে ফার্স্ট বোর্ডের আন্ডারে যেসব স্কুলগুলো, সেখানে ভর্তি হওয়াটা যেখানে দুরাধ্য ব্যাপার, সেখানে ফার্স্ট হয়ে ওইসব স্কুলে ঢুকতে পারা, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই যে এক্সট্রিমলি ট্যালেন্টেড একটা ছেলে। তো বাই বার্থ, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা তুমি ব্লেসড, যে কারণে যে পরিমাণ ধীশক্তি তোমার মধ্যে আছে, তোমার পক্ষে এই কারণে সম্ভব হয়েছে আর্লি এজ থেকে নিজেকে প্রমাণ করার যে তুমি আসলে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড একটা ছেলে। কিন্তু যা তুমি কন্ট্রোল করতে পারোনি তা হচ্ছে তোমার আবেগ, তোমার ইমোশন। যখনই তুমি প্রেমে পড়েছো তখন শুধু প্রেমই করেছো। কেউ অনেকেই পান করে মজা করে বলবার চেষ্টা করে যে প্রেমের ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে প্রেমিক না। তো তুমি হচ্ছে সেই পাগল প্রেমিক, কোন রকমের জ্ঞানের পরিচয় দাওনি, পাগলের মতো শুধু ভালোই বেসেছে। আর এগুলো করার পাশাপাশি তোমার আশপাশের যে সঙ্গ, যাদেরকে হয়তো যৌক্তিক ভাবেই বা অযৌক্তিক ভাবে তুমি তাদের প্রসঙ্গ টেনে একটু হালকা হওয়ার চেষ্টা করছো, যে এর জন্য এটা হয়েছে, বড় ভাই এটা বলেছে তাই এটা করেছি। আখেরে বিষয়টা এমন যে তুমি শুধুই প্রেম করেছো তখন, তাই মন যে জিনিসগুলো শুনতে মানতে চাই, মনকে তাই মানাইছো। আর ওসিলা হয়তো হিসাবে বন্ধুদের বা বড় ভাইদের রেফারেন্স তুমি ইউজ করতেছো, কারণ আসলেই তুমি তখন তোমার মন, প্রাণ, তোমার নিউরন, তোমার মাথা সব দিক দিয়ে শুধু প্রেমের মধ্যেই থাকতে চেয়েছে। আর সবকিছু তোমার কাছে গৌণ মনে হয়েছিল, বিধায় তুমি কোনো কিছুকেই তোমার জীবনে আর প্রাধান্য দেননি। আলটিমেট রেজাল্টটা কি? যাকে তুমি ভালোবেসেছিলে সে তাকে তুমি হারিয়েছো, সে এখন অন্য কারো ঘরনি। আলটিমেট রেজাল্ট কি? নেশা ভাঙ করে নিজের জীবনের 12টা বাজায় দিয়েছে। আলটিমেট রেজাল্টটা কি? গত 8.5 বছর নিজের জীবন থেকে এই 4.5 বছর হারিয়ে ফেলার কারণে তুমি যে সিচুয়েশনে এখন এসে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড় করিয়েছো নিজেকে, যেখান থেকে ঘুরে দাঁড়ানোটা তোমার জন্য অসম্ভব হয়ে পড়েছে। হতাশা জায়গাটা কোথায়? তোমার সমসাময়িক সবাই, যারা একসময় তোমার নিচে থাকতো রেজাল্টের দিক দিয়ে, এখন তোমাকে দিব্য দৃষ্টিতে দেখতে হচ্ছে যে তুমি একেবারে রাস্তার মানুষ, আর তারা অনেক উপরতলার মানুষ। ফাইনাল রেজাল্টটা কি? ফাইনাল রেজাল্ট এরকম যে টেক্সট তুমি আমাকে লিখেছো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যে টেক্সটটাতে তুমি লেখার চেষ্টা করেছো। না গুরু, কালকে রাত্রে এটা কেমন যেন গুরু মনে হলো জিনিসটা, যে টেক্সটটা তুমি লেখার চেষ্টা করেছো, টেক্সটটা যে রাত কাটে দিনের মতো আর দিন কাটে রাতের মতো, এই বিধাতা কবে পাবো মুক্তি? এই জীবন, এই কেমন জীবন করে দিলে উলট পালট, নেই কোনো চাওয়া পাওয়া, নেই কোনো আশা, নেই কোনো স্বপ্ন, আর ভালোবাসা সে তো অনেক আগে মরে গেছে। আছে শুধু এই শূন্য হৃদয়ের ভেতর কষ্টের ছড়াছড়ি। একটাই আশা, একটাই চাওয়া, একটাই স্বপ্ন, ওই বিধাতা কবে দিবে চিঠি, আর ওই ঠিকানায় চলবে আমার জীবন গাড়ি। একটাই চাওয়া, একটাই আশা, একটাই স্বপ্ন, বিধাতা কবে দিবে চিঠি, আর ওই ঠিকানায় চলবে আমার জীবন গাড়ি। মানে কি জীবন দিয়ে দিবে? যাবো খোদা তোমার বাড়ি, এই আশায় দিন কাটে রাত কাটে, আসে না চিঠি, কবে আসবে আমার বাড়ি তোমার গাড়ি। মনের হৃদয়ে
আশার ভালোবাসা দিয়ে দিচ্ছি মাটি, এখন শুধুই তোমার পথ চেয়ে আছে। খোদা তুমি কবে পাঠাবে 4 হাতুলের গাড়ি, আর সেই গাড়িতে উঠে যাব শেষ ঠিকানায় তোমার বাড়ি। ফেরার দেশে ফিরে যেতেই হবে, মন যখন যায় পিছনে চলে। তুমি আমার জীবন বলিদান করে তুমি আছো সুখের মিছিলে। কি বলবো আমি, মনে পড়ে সবকিছু বদলে গেছে। আমি আর থাকবো না, এমন করে চলবে বিধাতার খেলা। সব বদলায়, কষ্টের রং শুধু বদলায় না। আমি এক নষ্ট ছেলে, কষ্টে পোড়া মন, মনটা সাদা ভিতরটা কালো। জীবনের নেই কোনো আলো, অন্ধকারে নিজেকে খুঁজি, আর আলোতে হারিয়ে যায় মিষ্টি ছেলের নষ্ট জীবন। আমি এই কথাটা পুরোটা পড়লাম এই কারণে যে এই তোমার এই সিচুয়েশন বুঝবার জন্য তোমার লেখা এই কথাগুলো, যেটা তুমি বলছিলে যে গত রাত্রে লিখেছো, এই লেখাটা আমার হাতে এসেছে। এটাই সেলফ এক্সপ্লেনেটরি যে তোমার সিচুয়েশনটা এখন কত খারাপ অবস্থায় তুমি আছো। প্রতি মুহূর্তে তুমি নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করতেছো, অপেক্ষায় আছো কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। একটা স্টোরি শেষ হবে, আর কিছু হবে না। কিন্তু তুমি যেভাবে বলতেছো যে কখন 4 হাতুলের গাড়ি আসবে, কখন আমাকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে, আমাকে নিয়ে যাও, অর্থাৎ তুমি বোঝাতে চেষ্টা করেছো কবরে যাওয়ার। হ্যাঁ, কবরে যাচ্ছ, তোমার হাতল ধরে যাচ্ছে পরিচিত লোকজন তোমার কবরে নিয়ে যাওয়ার জন্য। তোমার হাতল হয়তো এভাবে নিয়ে সামনের দিকে আগাচ্ছে, দোয়া পড়তেছে। তোমাকে হয়তো কবরে নামানো হচ্ছে, পরিচিত লোকজন আস্তে আস্তে করে ধরাধরি করে তোমাকে কবরে নামাচ্ছে। তখনও কিন্তু তুমি স্পষ্টতই সবকিছু কানেক্ট করতে পারবা। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বলেছেন সবই কানেক্ট করতে পারে, সবাই সবই সবকিছু শুনতে পারে, জানতে পারে। কেউ হয়তো কাঁদতেছে, কেউ হয়তো দোয়া পড়তেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপর তোমাকে মাটি দিয়ে সবাই সবার মতো বাড়ি চলে গেল। একজন মানুষ আছে পৃথিবীতে, একজন ভদ্র মহিলা আছে যার কোনো ব্যাখ্যা চলে না। এই মহিলাটার 7 জন্মের দোষ একটাই, তোমার মতো ছেলেকে পাগলের মতো ভালোবেসেছিল। তার কলিজাটা ছিঁড়ে ছয়খান হয়ে যাবে যখন এই সিচুয়েশনটা তাকে ফেস করতে হবে। তোমার ভালোবাসার এত বড় বাজে মূল্যায়ন তুমি দিলে, যে মায়ের ব্যাখ্যা দিতে গিয়ে তুমি তার নামের বিশেষণ পর্যন্ত খুঁজে পাওনি, বিনিময়ে তাকে তুমি এরকম বাজে প্রতিদান দিলে। ভালোবাসার স্বরূপ হিসেবে এই পুরস্কারটা দিলে যে জীবদ্দশায় একটা মাকে তার জীবনের সব রকম কষ্টের স্বাদ তুমি পাইয়ে দিলে। আর এখন মৃত্যুর প্রস্তুতি নিচ্ছ। তোমার জীবন শুধুই কি তোমার জীবন? আহার, এই যে মানুষগুলো ভালোবেসেছে তোমাকে পাগলের মতো, এই যে তুমি আমাকে ভালোবাসি বলে আমাকে আজকে কিনে নিয়েছো, এরকম বহু মানুষের ভালোবাসা যাদের তুমি পেয়েছো, স্পেশালি তোমার মা। কি অধিকার বলে এই মানুষটিকে শুধু জ্ঞান হওয়ার পর থেকে কষ্ট দেওয়া দিয়েছো একছত্র ভাবে? কাম ব্যাক, ফিরে আসো। নিজের জন্য বাঁচার প্রয়োজন তোমার ফুরিয়ে গেছে, নিজের জন্য বাঁচার আর প্রয়োজনও নাই। তোমার মায়ের জন্য শেষ জীবনগুলো কয়েকটা দিন বাঁচো। যতটুকু বুঝেছি তোমার সাথে কথা বলে, যতটুকু কানেক্ট করে তোমাকে ধরতে পেরেছি, যতটুকু তোমার বর্ণনা আমি শুনেছি, ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। এই 8 বছরের গ্যাপ পূরণ করা তোমার জন্য এমন বিগ ডিল না। কেএফসির মালিক 65 ইয়ার্স ওল্ড যখন, তখন মনে হয় উনি বিষণ্ণ হয়ে জীবন থেকে পালিয়ে গিয়ে সবার দ্বারা অবহেলিত হয়ে আত্মহত্যা প্ল্যান করতেছিলেন। ওই বয়সে গিয়ে চিকেন রান্না করে যেভাবে বিভিন্ন বাড়ি বাড়ি দেওয়া শুরু করেন। দেন কেএফসি জাস্ট বিকাম দ্য বিগেস্ট চেইন শপ ইন দ্য ওয়ার্ল্ড। 8.5 বছর ইজ নট এ বিগ ডিল। নিজের বিলাসিতা, দুঃখের মধ্যে থাকার বিলাসিতা থেকে বের হয়ে সব রকমের নোংরামি ছেড়ে দিয়ে যে গেছে সে গেছে, সে কখনোই আমার ছিল না। শুধু মায়ের জন্য হলেও, যারা জীবনে একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য তোমাকে ভালোবেসেছে, ধরে নাও তোমার জীবন আপাত দৃষ্টিতে শেষ হয়ে গেছে আজকের পর থেকে। তোমার চাওয়া শেষ, তোমার পাওয়া শেষ, তোমার ভাবনা শেষ, তোমার জন্ম শেষ, তোমার মৃত্যু শেষ। এখন থেকে শুধু তাদের জন্য বাঁচো। আজকে স্টুডিও থেকে বের হওয়ার পর থেকে চেষ্টা করো তাদের জন্য বাঁচার। শেষবারের মতো একবার ঘুরে দাঁড়াও শুধু তাদের স্বার্থে, স্পেশালি তোমার মায়ের স্বার্থে। গোটা পৃথিবী, গোটা জীবন তোমাকে হাত বাড়িয়ে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে। ফিরে আসো হিয়ার, প্লিজ কাম ব্যাক। তুমি বারবার বলতেছিলা যে আমাকে অনেক ভালোবাসো তুমি, কথা বলতে গিয়ে তুমিও কেঁদেছো, শুরুতে আমিও কেঁদেছি। তোমার আবেগে যদি 1 রত্তি পরিমাণ সত্যি থেকে থাকে,
তার দোহাই লাগে, প্লিজ কাম ব্যাক। সম্ভব এটা? যে গুরু সম্ভব। আজকে আমি গুরু 3.5 বছর যাবত আমি আমার মায়ের সাথে দেখা করি না, শুধু এই কারণে, একমাত্র এই কারণে যে মা আমি পারবো, আমি দূরে গিয়ে থাকতে পারবো, আমি ভালো হতে পারবো, আমি আমার জীবনটা গোছাতে পারবো। সেই মা ওই আমাকে যাত্রা আজ থেকে শুরু হোক, আজ থেকে শুরু হোক, আর কোনো কথা না। আই ওয়ান্ট রেজাল্ট, আই ওয়ান্ট সি ইউ ইন দ্য বিগ ক্যানভাস। আজ থেকে শুরু হোক এই যাত্রাটা, আজ থেকে শুরু হোক। তুমি বড় বড় স্বার্থপর একজন মানুষ, তাই ব্যক্তি আহাদের মৃত্যু যেন আজকে এই মুহূর্তে ঘটে। আজকে স্টুডিও থেকে বের হওয়ার পর যে হাত বের হবে সে যেন শুধুই মায়ের ছেলে হিসেবে বাঁচবে। আহাদের ব্যক্তি চাওয়া, ব্যক্তি পাওয়া, ব্যক্তি ভালো লাগা, ব্যক্তি মন্দ লাগা, ব্যক্তি প্রেম, ব্যক্তি নেশা যা আছে সবকিছুর মৃত্যু আজকে ঘটুক এইখানে, এই মুহূর্তে যে টেবিলে বসে আছো। আজ শেষ, আজকের পর থেকে স্টুডিও থেকে যে মানুষটা বাড়াবে সে শুধু তার মায়ের জন্য, মায়ের ঋণ শুধরানোর জন্য বাকি জীবনটা বাঁচবে। তার জন্য যা যা করা লাগে তাই সে করবে। কথা দিতে পারবে? যদি না পারো মিসগাইড করো না। খুব আবেগ দিয়ে বলেছো যে আপনাকে অনেক ভালোবাসি, আমিও একই আবেগে তোমার সাথে চোখের পানি ফেলেছি। তার মধ্যে যদি সত্যি পরিমাণ সত্যতা থেকে থাকে তাহলে কথা দাও, জীবন শুরু হোক, ফলো আপ করবো আমরা। যদি ঘুরে দাঁড়াও মায়ের সত্যিকারের সন্তান হিসাবে, তোমার মা ভুল ছিল না, তোমার মা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেননি, তোমার মা সবকিছুতে তোমাকে ব্যাক আপ করে ভুল করেননি, সেটা যদি প্রমাণ করতে পারো তোমাকে আমরা সেলিব্রেশন করবো আমাদের স্টুডিওতে। আমরা অনেক খুশি হব। আহাদ, প্লিজ কাম ব্যাক। পারবে কি কথা দিতে? না হলে দিও না। না গুরু সম্ভব, জোর নেই। পারবো। ওকে। আর যার অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, ইনফ্যাক্ট আমরা 15 মিনিট সময় পার করে ফেলেছি বেশি, অনুষ্ঠান শেষ করছি, এতটুকু কথাই যথেষ্ট। এই কথাটা আমাদের প্রোগ্রাম আর্কাইভে থাকলো। সত্যিকারের মানুষ যদি হয়ে থাকো, যদি পৌরুষত্বের এতটুকু চাররা পরিমাণ তোমার মধ্যে অবশিষ্ট থেকে থাকে এখনো, তুমি যদি স্বার্থপর নোংরা ধান্দাবাজ না হয়ে থাকো, নিজের মাস্তি, নিজের প্রেম আর নিজের দুঃখের বিলাসিতা এটাই যদি তোমার একমাত্র পুঁজি না হয়ে থাকে, এতটুকু রত্তি পরিমাণ মনুষ্যত্ব বোধ যদি তোমার মধ্যে থেকে থাকে, ওই মায়ের সন্তানকে বেঁচে দেখা শেষ জীবনটা পর্যন্ত। তুমি তো জীবনের মায়া ছেড়ে দিয়েছো, মানসিক ভাবে প্রতি মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ। জাল্লা তুমি তোমার গাড়ি পাঠাও, আমি তোমার বাড়িতে যাব। তাহলে আহাদকে শেষ করে দাও এখানে। ঘর থেকে বের হওয়ার পর আর আহাদ না, সে মায়ের সন্তানটা শুধু বাঁচে, এবং মায়ের স্বপ্ন পূরণের জন্য বাকি যতদিন স্রষ্টা তোমার জীবন রেখেছেন সেই জীবনটা শুধু তার জন্য উৎসর্গ করে দাও। নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, নিজের মাস্তি, নিজের বিলাসিতা, হারিয়ে যাওয়া প্রেম নিয়ে ভাবতে ভাবতে নেশা করা, সবকিছুর বাইরে গিয়ে শুধু মায়ের জন্য বাঁচো শেষ জীবন পর্যন্ত। এবং আমি বলি তোমার মতো ছেলের খুব বেশি সময় লাগবে না। গ্যারেন্টি দিয়ে বলতে পারে আল্লাহর উপর বিশ্বাস রেখে, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে উইল কাম ব্যাক। এবং যে মানুষগুলো মনে হচ্ছে তোমার কাছ থেকে আপাত দৃষ্টিতে অনেক এগিয়ে গেছে, সমসাময়িক বন্ধু বান্ধব, তাদের হাত ধরতে তোমার খুব বেশি সময় লাগবে না। অনুষ্ঠান শেষ করছি। জুয়েল, কোন ইনস্ট্রাকশন আছে কি ফার্দার? একটু শেষের দিকে একটু শক্ত ছিল পুরো বিষয়টা, এবং ওর উপরে ভীষণ রাগও হচ্ছে আমার, যে ওর মা, নিশ্চয়ই আপনার মনে আছে আমরা গল্প শুনেছি যে ও মাকে বলছে আমি আমার বন্ধু, আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবো, মা ওকে টি শার্ট সিলেক্ট করে দিচ্ছে। এমন একজন মার সঙ্গে কথা বলে না। জীবন কয়েকজন আমাদের 2% পাওয়া যাবে না গোটা বাংলাদেশ। এবং একটি মেয়ের কারণে, এবং যে মেয়েটি ওর কখনোই ছিল না, তেমন একটি মেয়ের কারণে ও মায়ের সঙ্গে এতদিন এত বছর কথা বলে না, এটা খুব শক্ত হয়ে গেছে। কথা বলছিস তুই বলতো, এ তো সেই মেয়ে না প্রথম দিকে যখন তোর সাথে ফোনে কথা হতো তখনই না অন্য ছেলের সাথে ফোনে এঙ্গেজ থাকতো? রাইট। জি গুরু। কিসের প্রেমের কথা বলতেছি? কোন প্রেম? ইউ আর আসলে ওই অর্থে তুই দুর্ভাগা যে ইউ গট দ্য রং পারসন ইন ইউর লাইফ। আমার তো মনে হয় যে বেঁচে গেছে, খুব ভালো বলেছে। ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক হয়নি, একদিক দিয়ে ও বেঁচে গেছে, ও লাকি। তোর বর্ণনা অনুযায়ী যদি কথাগুলো সত্যি হয়ে থাকে, মেয়ে আসলেই কখনো তোর ছিল না। বহু ভালোবাসায়
সন্তুষ্ট একজন মানুষ। না হলে তুই তো বলছিলি যে আর্লি এজে যখন প্রেম করতি তখনই তো তুই কয়েকবার হাতে নাতে প্রমাণ পেয়েছিস, তোরই কথা। জি গুরু। কোন প্রেমের জন্য তুই দুঃখ পাচ্ছিস আর কোন প্রেমের জন্য নেশা করে নিজেকে শেষ করতেছি? এটা বিলাসিতার বেকুবি ছাড়া আর কি হতে পারে? গুরু, আমরা যতদূর জানি যে ও একটি কর্মস্থল রয়েছে, আমরা নাম বলবো না, এবং সেখানে সে কর্মরত রয়েছে। যেহেতু আগামীকাল শুক্রবার, আমরা চাই ওর কাছ থেকে কথা দিতে চাই যে ও ওর বাড়িতে যাবে, মায়ের সঙ্গে দেখা করবে এবং একটি ছবি তুলে আমাদেরকে ভালো কথা পাঠাবে। বলেছিস, এই কথাটা আমরা নিতে চাই গুরু ওর কাছ থেকে। ভালো কথা। টাকা জি জি গুরু। আমরা আবার রিকানেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পেয়েছি আবার। ওকে একটু ফুল স্ক্রিন করতো, ওকে একটু ফুল স্ক্রিন করতো, ওর কথাটা আমি একটু ওর কাছ থেকে নিতে চাই। ওকে, আমার মনে একটু বেটার দেখা যাচ্ছে। হ্যাঁ। আহাদ, জি গুরু। তোর নাম্বার আছে আমাদের কাছে? তোর মোবাইল তো নিঃসন্দেহে টাচ ফোন, রাইট? জি। হোয়াটসঅ্যাপে তুই ছবি পাঠাতেই পারিস, তাই না? জি জি। একটু দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে তোর মুখের কাছে নিয়ে নে। বাসা কোথায় তো? দেশের বাসা তুই বলেছিলি? গুরু দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, ঘাটাল থানা। ওকে, ঘাটাল থানা। মা তো কোথায় থাকেন এখন? মা ঘাটালেই আমাদের বাসাতে। আমাকে মিসগাইড করিস না, হ্যাঁ? মিসগাইড করিস না। কালকে বাসায় যা, মায়ের সাথে দেখা কর। যাবেন? ইনশাল্লাহ গুরু যাবো। না না, সিরিয়াসলি কথা দিতে হবে। দেখ, হাত জোড় করে বলতেছি, এত মানুষের সামনে ছোট করিস না। না গেলে বলে দে না, না গুরু যাবো। সমস্যা নাই। এটা হাত জোড় করে বলতেছি, তোর পায়ে হাত রেখে বলতে, না বললে না না গুরু। বাধা নাই। অন্য কোনো সমস্যা আছে? গেলে তোর কেউ মার্ডার করবে, ক্ষতি করবে, এগুলো কোনো ব্যাপার আছে কি? না গুরু, এরকম সমস্যা নেই। অন্য কোনো সমস্যা নাই? না না না। শুধু অভিমান, দুঃখ, কষ্ট, এটার কারণে দূরে থাকছিস নিজেকে, এই তার তো এছাড়া কোনো কারণ নাই। জি গুরু। জাস্ট এলাকাতে থাকলে যদি আবার মানে ওলট পালট হয়ে যায়, তার জন্য গুরু এই যে। মায়ের সাথে যোগাযোগ না রাখার পিছনে কি অন্য কোনো রিজন আছে? না না গুরু, মা যোগাযোগ করে বলতে আমি এখন ফোন দিব গুরু, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমার মা, আমি যদি লাইফে আমার যারা অনলাইনে যারা আছে মানে শ্রোতা আছে, তারা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে এই ছেলের সাথে এই মায়ের সাথে, বা আমাদেরও মা আছে, জাস্ট আমাদের মা আর এই ছেলের মার ভিতরে তফাৎ কোনটুকু। জাস্ট আমি যদি একটা মিনিট তাহলে সময় যদি দেন, আমি তুই তারপরেও যাস না কেন? ফোন দেই তো আপনি শুনতে যাস না পারবেন। কেন? তোকে মা ডাক দেয় না? গুরু বাসায় যেতে বলে না? গুরু মা যোগাযোগ করে, কথা হয়, কিন্তু কিন্তু মাও চায় না বা আমিও চাই না যে এলাকায় যাই, মানে আচ্ছা, কিন্তু মায়ের সাথে দেখা করার ব্যাপারটা মাথায় দেখা করার বিষয়টা দেখা করে গুরু যাও। একটা বিষয় একটু ইউবল হয়ে গেছে। মেবি গুরু এই আজ থেকে 4-5 দিন আগে আমার এক বড় ভাইয়ের উদ্দেশ্যে, মানে ওই মানে এডিকশনের কারণেই মানে হুট করে মানে টাকা পয়সার সমস্যা বলতে যে তখন ভাবলাম যে বড় ভাই যেহেতু যাইতেই বলতেছে, তাহলে ওই পাশ দা মায়ের সাথে দেখা করে আসবো। পরে যে কথা, পরে মায়ের কাছে গেছি 3.5 বছর পরে, এই 4-5 দিন আগে গুরু। আচ্ছা, যাক। তারপর তো গুরু এই যে এখান থেকে আসার পর তো এই যে চলতেছে। যাক, অবশেষে দেখা হয়েছে। তাহলে টাকা হয়েছে বলতে গুরু, কথা বলবি, 1 মিনিট কথা বলবি, ফোন দে মাকে, শুধু এই কথাটুকু জানিয়ে দে যে আজকের পর থেকে যে কথাটা তুই তো এখানে দিয়েছিস, আমি আহাদ না,
তোমার সন্তান হিসেবে বাঁচার চেষ্টা করবো। যদি এতটুকু সামান্য দোষ আমার পাও, তুমি আমাকে আর কোনোদিন ঘরে তুলো না, আমার তোমার সন্তানের কথা তুমি আর বলো না, আমি তোমাকে কথা দিচ্ছি। এই কথাটা আমাদেরকে তো দিচ্ছিস তুই, সাথে মাকেও দে, ফোনে কথা বল। গুরু আর তুমি কি একটা কথা, ঘুমায় গেছো? আমার লিসেনাররা শুনলে হয়তোবা হাসবে, কেউ হয়তোবা মোড অফ হবে। আমার তোমার দুই কথা ভাই, কিছু ভাবার দরকার নাই, তুমি দুই ভাই, কথাটা আমার দাও, মা দিন। কিন্তু আমাকে এখনো মা বলে ডাকে। গুরু আচ্ছা, তুমি কথা কোনো বলো, সমস্যা নেই। কথাটা দাও। ফোন করছে। কথাটা দিলেই সাথে সাথে আমরা প্রোগ্রামটা শেষ করবো। হ্যালো, আম্মুর কাছে দাও তো একটু, আম্মুর কাছে দাও ফোনটা একটু। স্পিকারের সাউন্ডটা বাড়ায় দে। আম্মুর কাছে দাও একটু ফোনটা। বাদ দাও। হ্যাঁ মা, কি খাওয়া দাওয়া করছো? মা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, না 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 কিচ্ছু করবো না। ওই যে আমার, ওই যে তোমাকে তো বলতে ভুলে গেছি, ওই যে আমার, আমি যে ওই প্রসঙ্গ বলার দরকার নাই, তুই শুধু কথা দে। না গুরু, আমার মা আম্মুর সাথে একটু কথা বলেন গুরু। তুই নিজে কথা দে, নিজে কথা দে। আমি এমনি অপরাধবোধ কাজ করতেছি যেহেতু তুই ঘুমিয়েছিলেন, বাট তারপর আমি চাচ্ছি যে মাকে সহ তুই কথাটা দে। এর জন্য আমি তারপরও হয়তো ডাক দিলে আমি নিষেধ করিনি। কথাটা দে, দিয়ে অনুষ্ঠান শেষ করবো। কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ মা বলো। তুই বল, তুই কথা দে, দিয়ে অনুষ্ঠান শেষ করবো আমি। না বল ওই কথাগুলো। আচ্ছা, বলো, বলুন, মাকে বলো। আচ্ছা ঠিক আছে। বলে দাও ওই কথাটা যেটা বলতে বলেছি। মা, হ্যালো আম্মু, হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যালো আম্মু। ওকে। হ্যাঁ, ঠিক আছে গুরু, আমার মনে হয় তিনি ঘুমাচ্ছেন এবং এই মুহূর্তে গভীর আচ্ছা, রাত ফোনটা বটে। ডিসকানেক্ট কর, ফোনটা ডিসকানেক্ট কর। ওকে, তো ঠিক আছে, সেই কথা তো তুই দিচ্ছিস আহাত। আমি জি। আসলেই, উনি যেহেতু ঘুমিয়েছিলেন, বয়স্ক মানুষ, আমি নিষেধ করতে যাইনি এই কারণে যে আমি চাচ্ছিলাম যে তোর মাকে তার সাথে রেখে অ্যাটলিস্ট কথাটা দে। তো অসুবিধা নাই, তুই আমাদের সামনে এই কথাটা দিয়ে অনুষ্ঠান শেষ করব। বল। জি গুরু, ইনশাল্লাহ আজকে থেকে আমি নতুন জীবন বলতে নতুন জীবনে পা রাখবো এখান থেকে, স্টুডিও থেকে বাইরে হওয়ার পর। আর সেই সাথে গুরু আমার জন্য দোয়া করবেন, আর যেন আমি সুস্থ, সুন্দর এবং ভালো একটা পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারি। ওকে, আর তার সাথে সাথে যারা আমার সাথে ছিল এই এতটুকু সময়, লিসেনার যারা দেশের বাইরে ছিল, বিশেষ করে তাদের কাছ থেকে একটাই চাওয়া যে আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি দোয়া থাকলো। অতীত ভুলে গিয়ে জীবনটাকে যেন নতুন করে সাজাতে পারি। কিসের অতীত আহাদ? আর আবার কোনো অতীত নেই। আর আজ অতীত। থেকে অতীতের এমন একজন মা। বর্ণাঢ্য অতীত। অতীত আজ থেকে স্যার, আজ থেকে গুরু অতীতের মাটিতে দিয়েছি, নতুন জীবনের সূচনা শুরু করছি সবাইকে সাক্ষী রেখে। ধন্যবাদ। আমার এই এফএম ওকে, স্টুডিও থেকে তোকে অনেক ভালোবাসা, তোর জন্য, ওর জন্য অনেক শুভকামনা। জি। ভালো থাকিস, তোকে নিয়ে দারুণ ভাবে আবার জীবনটাকে সেলিব্রেট করতে পারি কিনা সে প্রত্যাশায়, সে অপেক্ষায় থাকলাম। বিদায় নিচ্ছি আজকের মতো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমাদের সবার জন্য সবাই যেন বেশি বেশি করে দোয়া করি। পরিস্থিতি খুব খারাপ, করোনাকালীন সময়ে আমাদের যে হেলথের ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো যেন আমরা মেনে চলি। স্পেশালি মাস্ক পরাটা, যদিও কোভিড নিয়ে খুব বেশি যত রকমই আমাদের জ্ঞান প্রজ্ঞা বাড়ুক না কেন, কোনোভাবেই যেন চিকিৎসা বিজ্ঞান একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারছে না যে কি করলে এই জিনিসটা হবে না। তারপরে এই ব্যাপারটা একদম নিরঙ্কুশ ভাবে প্রমাণিত
যে মাস্ক পরলে মাস্ক হচ্ছে একদম মানে একদম রেডিওকার ভ্যাকসিনের মতো কাজে দেয়। সো মাস্কটা যেন কোনোভাবে আমরা অ্যাভয়েড না করি। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যাওয়ার আগে বলতে চাই যে আমার মতো করে আপনারাও বোধ হয় শেষ দিকে সে একটু শকটি ছিলেন এবং ভীষণ রাগ হচ্ছে ওর উপরে যে এই জায়গাটাতে আসতে ও অনেক সময় নিয়েছে, এবং ওর মধ্যে আসলে ও ছিল না, অন্য কেউ যেন ছিল। ফাইনালি মনে হচ্ছে যে ও ওর থেকে বেরিয়ে আসতে পেরেছে। এবং সত্যি যদি এমন হয়, আমি কখনোই শুনিনি যে ছেলেকে কোনো মা মা বলে ডাকছে। এটা আমার কাছে প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স, এবং ওর উপরে খুব রাগও হচ্ছে, একই সঙ্গে খারাপও লাগছে। কারণ এরকম ছোটখাটো ঘটনা আমাদের সবার সঙ্গে কম বেশি কিন্তু হয়, কিন্তু এর প্রতিদানটা এভাবে দিতে হয়, এবং এভাবে ও ওর মার কাছ থেকে দূরে ছিল জেনে ওর উপরে খুব রাগ হচ্ছিল। বাট এই মুহূর্তে খুব ভালো লাগছে যে ও আমাদের স্টেশনে, আমাদের স্টুডিওতে গুরুর কাছে, এবং আমরা যারা শুনেছি ওর গল্প আমাদের সবার কাছে দোয়া চেয়েছে। আমরা সবার জন্য দোয়া করব ও যেন ওর সেই মায়ের কাছে ফিরে যেতে পারে। আমাদের সবারই মা রয়েছে, মায়েরা কে কি চায় আমরা জানি। এবং গুরু বারবার বলছিল যে শুধু 1-1.5 বছর ওয়েট কর, তুই তোর বন্ধুদেরকে ছুতে পারবি, তাদেরকে ছেড়ে যেতে পারবি। আমারও সেটাই মনে হয় ও সেটা পারবে, এবং এরকম অনেক উদাহরণ আছে। প্লিজ ছোটখাটো কোনো কিছুতে আমরা ভেঙে না যাই, এবং কোনটা ছোট কোনটা বড় এটা যেন বোঝার শক্তি সৃষ্টিকর্তা আমাদের সবাইকে দেন। ভালো থাকি আমরা, ভালো রাখি আমাদের পরিবারের সকল সদস্যদেরকে। আর মাদক, আত্মহত্যা এবং এ ধরনের অ্যাটেম্প আসলে কখনোই কোনো সমাধান না। খুবই পুরনো কথা, নতুন করে বলার কিছুই নেই। ভালো থাকি সবাই। যাওয়ার আগে বলে দিই, এখানে এই অনুষ্ঠানে নানাভাবে নানা প্রতিষ্ঠান, নানা ব্র্যান্ডের কথা উঠে আসে। আমাদের অনুষ্ঠানে যে অতিথি থাকে সবই তার ব্যক্তিগত মন্তব্য, এবং এর কোনো দায়ভার ঢাকা কর্তৃপক্ষ বহন করে না। সুস্থ থাকবেন এবং ঢাকা সঙ্গে থাকবেন। শুভরাত্রি।